আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আবার আজকে আমরা বেসিক কনসেপ্ট, অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু কনসেপশন আছে, আমরা কন্টিনিউ করছি। আগের দিনকার কি পড়িয়েছিলাম জাস্ট একবার রিক্যাপ, আর তারপরে আজকের ইম্পর্টেন্ট সেশনটা শুরু করব। তো চল শুরু করা যাক আজকের ক্লাস। তো লাস্ট ক্লাসটা যেটা হয়েছিল, তোদের কাছে পিডিএফ আছে, সেই ক্লাসে আমরা এই জিনিসগুলো পড়িয়েছিলাম। সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে আলোচনা করেছিলাম, সিগনিফিক্যান্ট ফিগার এসব নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আমরা অ্যাটমিক মাস, মলিকুলার মাস, লজ অফ কেমিক্যাল কম্বিনেশন, এই প্রথম যে পার্টটা যেটা বক্স করে আছে, এগুলো আমরা করার চেষ্টা করব। সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে 5টা রুলস অ্যান্ড রেগুলেশন বলেছিলাম, যে নিশ্চয়ই তোদের মনে আছে, খুব ইজি ব্যাপার। আমরা এটা নিয়ে অনেক কিছু কথা বলেছি। সিগনিফিক্যান্ট ফিগারের 5টা রুলস অ্যান্ড রেগুলেশন বলেছিলাম, কিভাবে সিগনিফিক্যান্ট ফিগারকে আইডেন্টিফাই করবি, কোন জিরোগুলোকে নিতে হবে, কোন জিরোগুলোকে নিবি না, সেগুলো নিয়ে বলেছিলাম। এরপরে সিগনিফিক্যান্ট ফিগারের কিভাবে মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশনের ক্যালকুলেশন করতে হয় সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। রাউন্ডিং অফ কি করে করতে হয়, পার্টিকুলারলি 5 থাকলে কিভাবে রাউন্ডিং অফ করতে হয় সেটা নিয়েও বলেছিলাম। তারপরে আমরা মোলের কনসেপ্টে চলে এসেছিলাম। তো মোলের কনসেপ্ট অনেক বড় ব্যাপার। সে মোলের কনসেপ্টে নানান রকমের টাইপের মোল, এর ক্যালকুলেশন, নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ ইলেকট্রনস, তাদের চার্জ, তাদের মাস, এই সমস্ত নিয়ে আমরা ক্যালকুলেশন, চার্জ অফ 1 মোল অফ ইলেকট্রন 1 ফ্যারাডে, সেগুলো আমরা ক্যালকুলেশন করেছিলাম। বেশ কিছু আয়নের কতগুলো করে ইলেকট্রন রয়েছে এগুলো পরীক্ষায় দেয়, ছোটখাটো কোশ্চেনের মধ্যে থাকে, কম্পিটিটিভ এক্সামে ইভেন থাকে, সেগুলো ক্যালকুলেশন অফ মাস, এই সমস্ত জিনিসপত্রগুলো জাস্ট আগের ক্লাসে আমরা বলেছি। মাস ক্যালকুলেটর, এটা নিয়েই শেষ হয়েছিল আমাদের ক্লাসটা। কতগুলো ইলেকট্রন থাকে সেগুলো নিয়ে বলেছিলাম। তো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় এসেছি। এই জায়গাটা কিন্তু একটু ক্লিয়ার কাট কনসেপশন থাকা দরকার। আমি তোকে বলছি, আমি সমস্ত ব্যাপারটাই বলবো। ব্যাপারগুলো খুবই ইজি হিসাবে অনেকে নেয়, কিন্তু কনসেপশনে অনেক প্রবলেম হয়ে যায়। আজকে আমি পড়াচ্ছি, তুই দেখ যে ব্যাপারটা যেরকম যেরকম সবাই ভাবে সেরকম নয়। যেরকম আমরা অনেক সময়তে বলি অ্যাটমিক মাস, তো দেখ কিরকম ভুলটা মানুষের হয়। আমি তোকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে সবাই কিভাবে ভাবে আর কিভাবে হয় সেটা আমি বলছি। সবাই অ্যাটমিক মাস জানে, অ্যাটমিক মাস কি, তার আগে একটা গ্রাম বসিয়ে দিলাম, গ্রাম অ্যাটমিক মাস। তো সবাই ভাবে বোধহয় অ্যাটমিক মাসটাকে গ্রামে কনভার্ট করলেই বোধহয় গ্রাম অ্যাটমিক মাস হয়ে গেল, মানে অ্যাটমিক মাস যেটা হবে তার সাথে একটা গ্রাম বসিয়ে দিলেই গ্রাম অ্যাটমিক মাস হয়ে গেল। সেরকম হয়তো হলো, কিন্তু কনসেপশনে অনেক ডিফারেন্স হয়ে গেল, অনেক পার্থক্য হয়ে গেল। আমি তোকে আজকে এই সমস্ত ব্যাপারগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব, যে অ্যাটমিক মাস কি, গ্রাম অ্যাটমিক মাস কি, রিলেটিভ অ্যাটমিক মাস কি, এসব জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করাটা জরুরি। কারণ কেমিস্ট্রি পড়তে গেলে এই সমস্ত বেসিক জায়গাটা কিন্তু সময় লাগুক, কিন্তু বেসিক জায়গাটা যতক্ষণ না তুই ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্য আদার পড়াশোনা তুই করতে পারবি না। তো আমরা তাই এই জায়গাটায় চলে এলাম, যে আজকের আমাদের যে পড়াশোনা, লেকচার নাম্বার 3, বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, তাতে আমরা ফার্স্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3টে টার্মিনোলজি: অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস এবং রিলেটিভ অ্যাটমিক মাস। এই 3টের মধ্যে ডিফারেন্স কোথায়, কি ব্যাপারটা, এটা বলতে কি বোঝায়, এটা ক্লিয়ারলি আমরা বোঝাবো এবং এক্সাম্পল দেব, নিউমেরিক্যাল দেব, যাতে এই সমস্ত জিনিসগুলো ইউজ হবে। আর আজকে ক্লাসের শেষে এই টার্মিনোলজি নিয়ে কোনো অসুবিধা আশা করছি হবে না। ব্যাপারটা
ক্লিয়ার কাট জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে এই তিনটে টার্মের মধ্যে ডিফারেন্স কোথায় রয়েছে। তো চল শুরু করা যাক একদম শেষের দিক থেকে। যে প্রথম কথা হচ্ছে যে অ্যাটম বলতে কি বোঝায়, এটা আমরা সবাই জানি, অলরেডি আমরা পড়েছি, যে স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট হুইচ এক্সিস্ট ইন নেচার। এই লাস্টের অংশটা কিন্তু আমরা এখানে যেটা লিখেছি সেটার মানে বুঝতে হবে। অ্যাটম কিন্তু সব সময়ের জন্যই যে নেচারে এক্সিস্ট করতে পারে এরকম ব্যাপারটা কিন্তু নয়। স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট হুইচ এক্সিস্ট ইন নেচার ইজ কল্ড অ্যাটম। তাহলে যেটা এক্সিস্ট করে না সেটা কিন্তু অ্যাটম হবে না। যেটা এক্সিস্ট করছে না ওই অ্যাটমটার কোনো এক্সিস্টেন্সই নেই। আমি তাকে কি করে আইডেন্টিফাই করব, আমি কি করে বুঝবো? হয়তো হাইপোথেটিক্যালি আমি সেটাকে ভাবতে পারি, কিন্তু তার এক্সিস্টেন্সকে কিন্তু ফিল করানো খুব মুশকিল। আমি তোকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এসব জিনিস নিয়ে অনেকেই ভুলভাল কথাবার্তা বলে, সেই জন্য আমি তোকে পরিষ্কার করে সমস্ত জিনিসপত্রগুলো বলছি, আর এত ভালো করে তোকে কেউ বলবে না। তুই আজকে চিন্তা কর যে তোকে যদি কেউ বলে যে অক্সিজেন অ্যাটম, এখন অক্সিজেন অ্যাটম এরকম, অক্সিজেন সবসময় আর একটা অক্সিজেনের সাথে বন্ড করে থাকে, মানে O2 হয়ে থাকে। তো অক্সিজেন অ্যাটম এরকম ভেঙে একটা অক্সিজেন অ্যাটম কি কোনোদিনই পাওয়া সম্ভব? কোনোদিন পাওয়া সম্ভব নয়। ইটস ইম্পসিবল। কেউ একটা অক্সিজেন অ্যাটমকে কেউ দেখতে পারবে? সেটাকে নিয়ে তার ডায়ামিটার মাপতে পারবে? তার কোনো কিছু করতে পারবে না। তাহলে অক্সিজেন অ্যাটমটার কোনো এক্সিস্টেন্সই নেই, অক্সিজেন মলিকিউলটারই এক্সিস্টেন্স আছে। ন্যাচারালি এক্সিস্ট যেটা করে না সেটা কিন্তু অটোমেটিক্যালি তার অ্যাটম বলে কিছু তার থাকলোই না। তাহলে তুই বলবি যে অক্সিজেন, তা তাহলে আমি কি বলবো? অক্সিজেনের অ্যাটম নেই বলবো? না, অক্সিজেনের অ্যাটম নেই বলবি না। কি বলবি আমি তোকে বলে দিচ্ছি। আজকে পড়াশোনাটা এমন জায়গা থেকে তোকে শুরু করতে হবে যে তুই আগের যে জিনিসগুলো পড়ে এসেছিস, তোর যে কনসেপশন, সেই কনসেপশনে কিন্তু একটু চেঞ্জ করতে হবে, তবেই কিন্তু তোর কেমিস্ট্রিটা ব্যাপারটা বুঝতে পারবি। আগে যেরকম ভাবে তুই পড়েছিস সেরকম ভাবে কিন্তু এখানে চলবে না। আমি তোকে ব্যাপারটা পরিষ্কার করে বুঝিয়ে বলছি, তুই আমার কথাটা শুনবি। আজকে তুই দেখ যে অ্যাটম মে অর মে নট এক্সিস্ট ইন ফ্রি স্টেট। অ্যাটম ফ্রি স্টেটে থাকতে পারে, নাও পারে। অ্যাটম যদি ফ্রি স্টেটে না থাকে তাহলে সেটা কিন্তু তার অ্যাটমিক এক্সিস্টেন্স আর রইল না। যেরকম ধর সোডিয়াম, যেরকম ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এদের অ্যাটম একটা সিঙ্গেল অ্যাটম তুমি পেতে পারো। তোমার কাছে একটা এরকম ধরনের একটা জায়গা রয়েছে, এটা হয়তো আয়রনের একটা সিট, এর থেকে তুমি একটা অ্যাটম কিন্তু আলাদা করতে পারো। আয়রন অ্যাটমটাকে কিন্তু আলাদা করে তার সমস্ত কিছু ডায়ামিটার মাপতে পারো, তার কিছু সমস্ত কিছু বলতে পারো। কিন্তু আজকে অক্সিজেন বা নাইট্রোজেন বা ফসফরাস বা সালফার, এদের কোনো অ্যাটম কখনোই কেউ তৈরি করতে পারবে না, কোনো এক্সিস্টেন্সই নেই। তাহলে অক্সিজেন কিরকম ভাবে এক্সিস্ট করে? অক্সিজেন O2। তাহলে O2টাকে কি বলবো? O2টাকে বলবো অক্সিজেন মলিকিউল অ্যাটম। এই টার্মিনোলজি ইউজ করতে হবে, অক্সিজেন মলিকিউল অ্যাটম। মানে এক্সিস্ট না করলে তো সেটা অ্যাটমের কথা বলাই যাবে না। স্মলেস্ট পার্টিকেল অফ দ্য এলিমেন্ট হুইচ এক্সিস্ট ইন নেচার, যেটা এক্সিস্ট করবে সেটাই হচ্ছে অ্যাটম হবে। তাহলে অক্সিজেন মলিকিউলের নিচে আর কিছু এক্সিস্টই করে না, তাহলে এটাই হচ্ছে অ্যাটম। কিন্তু আবার আমি জানি তো অক্সিজেন মলিকিউল একটা, তাহলে তাকে যদি আমি অ্যাটম বলে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে অক্সিজেন মলিকিউল অ্যাটম। নাইট্রোজেন আমরা N2 ছাড়া কিছু জানি না, তাই নাইট্রোজেন মলিকিউল অ্যাটম। ফসফরাস P4 ছাড়া কিছু জানি না, তাই ফসফরাস P4 মলিকিউল অ্যাটম। সালফার S8 ছাড়া কিছু জানি না, তার নিচে আমি জানি না, তো সেটা মলিকিউল অ্যাটম হবে। তাই অ্যাটমের কিন্তু এক্সিস্টেন্সটা মাস্ট।
অ্যাটম এক্সিস্ট করতে হবে, অ্যাটম থাকতে হবে নেচারে। যদি অ্যাটম না নেচারে থাকে তাহলে তার আলাদা করে কোনো কিছু আইডেন্টিফাই করা খুব মুশকিল। আমরা তবুও তর্কের খাতিরে অনেক সময়তেই অনেক বইতেই লেখা থাকে যে অক্সিজেনের একটা অ্যাটম মানে অক্সিজেন ভাঙলে যেটা পাওয়া যায়, কিন্তু তার এক্সিস্টেন্স কখনোই থাকে না, তার এক্সিস্টেন্স নেই। আমরা যখনই ভাববো তখনই ওটাকে মলিকিউল অ্যাটম হিসাবে ওটুটাকেই কনসিডার করব, ওটুটাকেই চিন্তা করব। ওর হাফ করে আমরা হয়তো তার মাসটাকে বের করতে পারি যে অক্সিজেন মলিকিউলের যা মাস হবে তার হাফ হবে অক্সিজেন অ্যাটমের মাস, সেটা আলাদা কথা। কিন্তু এক্সিস্টেন্স না থাকলে সেটা কিন্তু অ্যাটম নয়, তার কোনো এক্সিস্টেন্স না থাকলে। এবারে তুই চিন্তা কর যে আমরা আমরা মাস, দেখ কোনো অ্যাটম থাকলে তার তো মাস থাকবেই, কারণ দেখ অ্যাটম তো ম্যাটার, অ্যাটম তো অবশ্যই একটা ম্যাটার, আর ম্যাটার মানে সে কিছু জায়গা অকুপাই করে রাখে এবং তার মাসও হয়। তো আমরা একটা ম্যাটারকে ভাঙতে ভাঙতে গেলে যেটা পাই সেটাকে বলে অ্যাটম। তাহলে ম্যাটারকে যদি ভাঙতে ভাঙতে গেলে অ্যাটম পাই, অ্যাটমও অবশ্যই একটা ম্যাটার, আর ম্যাটারের তো মাস থাকবেই, কারণ ম্যাটার মানেই হচ্ছে সে কিছু জায়গা অকুপাই করে রাখবে এবং তার মাস থাকবেই, সেটা তো আগে ছোটবেলা থেকেই পড়ে এসেছে। তো এখন এই মাস অফ অ্যাটম, সেখানে একটা অ্যাটমের মাস বা মাস অফ অ্যাটম বোঝাতে গিয়ে আমাকে তিনটে ডিফারেন্ট টাইপের মাসের কথা বলা হচ্ছে। একটা কি না রিলেটিভ অ্যাটমিক মাস, একটা অ্যাটমিক মাস, একটা গ্রাম অ্যাটমিক মাস। এখন প্রথমে আমরা রিলেটিভ অ্যাটমিক মাসের কথা বলব। রিলেটিভ অ্যাটমিক মাস বলতে কি বোঝায়? দেখ, প্রথম এই রিলেটিভ অ্যাটমিক মাসের বিষয়টা আয়। রিলেটিভ অ্যাটমিক মাস কি না, রিলেটিভ অ্যাটমিক মাস বুঝতে গেলে তোকে বুঝতে হবে অ্যাটমিক মাস কনস্ট্যান্ট বলে একটা কোয়ান্টিটি, অ্যাটমিক মাস কনস্ট্যান্ট বলে একটা কোয়ান্টিটি, সেটা বুঝতে হবে। অ্যাটমিক মাস কনস্ট্যান্ট এই কোয়ান্টিটিটা কি, ভালো করে আমার কথাটা শুনুন। অ্যাটমিক মাস কোয়ান্টিটি বা অ্যাটমিক মাস কনস্ট্যান্ট, এটা মানে কি? এটা মানে কি অ্যাটমিক মাস কনস্ট্যান্ট, এটা মানে কি? এটা হচ্ছে যে তোর কাছে কার্বন আছে, কার্বনে অনেক অ্যাটম আছে, প্রচুর অ্যাটম আছে। তো কার্বন এর মধ্যে একটা অ্যাটম তুই আলাদা করে নিলে, একটা অ্যাটম আলাদা করে নিলে, ওয়ান অ্যাটম, এটা হচ্ছে C12 আইসোটোপ। C12 আইসোটোপ, কার্বনের কিন্তু অনেকগুলো আইসোটোপ হয়, 12, 13 আর 14, তার মধ্যে C12 আইসোটোপটাই আমি নিয়েছি। তো সেই C12 আইসোটোপ ধর এইটা, এটা ধর C12, তাকে কি করবি না ওই অ্যাটমটাকে, এটা ধর একটা কার্বনের অ্যাটম, ওই অ্যাটমটাকে তুই কি করবি না 12টা ভাগে ভাগ করবি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা বেশি হয়ে গেছে, যাকে তো 12টা ভাগে ভাগ করে দিলাম। তার এই একটা পার্টের যা মাস, তাকে বলবো আমি কি না অ্যাটমিক মাস কনস্ট্যান্ট। একটা কার্বন অ্যাটমের কে 12 ভাগে ভাগ করলে, 12 পার্টে যদি আমি ডিভাইড করি, একটা কার্বন অ্যাটম, কথাটা বোঝার চেষ্টা করে, ওয়ান সিঙ্গেল কার্বন অ্যাটম, সেই অ্যাটমটাকে আমি 12টা ভাগে ভাগ করার পরে তার যে একটা পার্ট হবে তাকে বলে অ্যাটমিক মাস কনস্ট্যান্ট। একটা কার্বন অ্যাটমের মাসের 1/12, 12 ভাগের 1 ভাগ, তাকে বলে অ্যাটমিক মাস কনস্ট্যান্ট। প্রথমে এই কথাটা বোঝার চেষ্টা করো। সায়েন্টিস্টরা যখন এই অ্যাটমিক মাসের ব্যাপারে ঠিকঠাক করতে চেষ্টা করলো, তখন তারা সবসময় কি করে না রিলেটিভ ব্যাপারটা দিয়েই প্রথমে শুরু করে। রিলেটিভ মানে কি, তুই ধর দোকানে গেলি, দোকানে গিয়ে বললি যে 1 কেজি আলু দিন, তো 1 কেজি আলু মানে কি, তোকে একটা 1 কেজি একদিকে বাটখারা চাপাবে আর একদিকে আলু চাপাবে। এই বাটখারা এটাকেই বলে স্ট্যান্ডার্ড। তো প্রিভিয়াসলি একটা স্ট্যান্ডার্ড করে নেওয়া হয়েছে,
এখানেও অ্যাটমিক মাস কনস্ট্যান্ট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আজকে যদি তোকে 5 কেজি যেটা তুই যদি চাস, তাহলে ওই 1 কেজি বাটখারার 5 টাইমস তোর চাপাবে 5 কেজি আলু দেবে। তো সেই জন্য একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে কোনো মাস যখন আমরা ক্যালকুলেট করি একটা স্ট্যান্ডার্ড মাসের রেসপেক্টেই হয়। আজকে 1 কেজি একটা স্ট্যান্ডার্ড রয়েছে, ওর রেসপেক্টে তোকে 1 কেজি আলু দেবে। তুই 5 কেজি আলু কিনলে ওর 5 টাইমস দেবে। কিন্তু এই 1 কেজিটা এটা প্রিভিয়াসলি ফিক্সড। তুই এখন যদি দোকানদারকে বলিস যে ওই যে 1 কেজিটা তুমি চাপাচ্ছ, ওই 1 কেজিটা ওটা 1 কেজি না, আমি মানি না, ওটা কে বলেছে 1 কেজি? তো এটা তুই বলতে পারিসই না, এটা তুই বলতে পারিস না, কারণ ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েট। ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েট, ওর রেসপেক্টেই ওয়েটটা করা হবে, অন্য কিছুর ওয়েট করা হবে, ওটাকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে, ইট ইজ কনসিডার্ড। এর উপরে কোনো কথা হবে না, স্ট্যান্ডার্ডের উপরে। সেরকম অ্যাটমিক মাসের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে কাকে না, একটা কার্বন অ্যাটমের 12 ভাগের 1 ভাগ, 12 পার্টের 1 পার্ট হচ্ছে অ্যাটমিক মাস কনস্ট্যান্ট, তাকে বলে অ্যাটমিক মাস কনস্ট্যান্ট। তো এই অ্যাটমিক মাস কনস্ট্যান্ট তার মানে হয়ে গেল যে 1/12 অফ দ্য মাস অফ 1 অ্যাটম অফ C12। একটা কার্বন অ্যাটমের মাসের 1/12 পার্ট, এটাকেই ধরে নেওয়া হয়েছে অ্যাটমিক মাস কনস্ট্যান্ট। তুই বলবি কার্বন অ্যাটমের হঠাৎ ধরা হলে কেন? বেশ করবো, আমি কার্বন অ্যাটম ধরবো না, আপনি যা বলবেন তাই শুনতে হবে না। আমি বলিনি এটা, আমি বলিনি এটা। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি তারা করেছে, ঠিক করেছে 1965-এ, তারা ঠিক করেছে, আমি থোড়ি ঠিক করেছি। তো তারা কেন ঠিক করেছে C12 কে? না, কার্বন হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট, মানে সব বেশিরভাগ জায়গাতেই কার্বন পাওয়া যায়। আর কার্বনের যে 3টে আইসোটোপ আছে, সেই আইসোটোপের মধ্যে C13 এবং C14 খুব একটা বেশি পাওয়া যায় না, সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু C12টাই। তো অ্যাটমিক মাস কনস্ট্যান্ট যখন ঠিক করা হলো, যখন স্ট্যান্ডার্ড ঠিক করা হলো, স্ট্যান্ডার্ড যখনই ঠিক করা হয় তখন রেডিলি অ্যাভেলেবেল, মোস্ট অ্যাবান্ডেন্ট, স্টেবল এরকম কোনো অ্যাটমকেই ঠিক করতে হয়, যেটা সবসময় আমি হাতের কাছে পাবো। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট। তো তুই যেরকম 1 কেজি যখন তুই একটা আলু কিনতে যাস, যখন তুই 5 কেজি আলু বলিস, তাহলে 5 কেজিও দিতে পারে, 1 কেজি দিতে পারবে, আর 5 কেজি দিতে পারবে না, 5 কেজিও দিতে পারবে। কিভাবে দিতে পারবে না, ওর কাছে যে স্ট্যান্ডার্ড রয়েছে তার 5 টাইমস তোকে দেবে। তো অ্যাটমিক মাস কনস্ট্যান্টেও ঠিক তাই, যে আমরা এই অ্যাটমিক মাস কনস্ট্যান্টটা ইউজ করে রিলেটিভ মাস অ্যাটমিক মাস বের করব। কিরকম না, ইট ইজ দ্য রেশিও অফ মাস অফ 1 অ্যাটম অফ দ্য এলিমেন্ট টু অ্যাটমিক মাস কনস্ট্যান্ট। আজকে চিন্তা কর যে আমি যখনই যখনই তোর রিলেটিভ অ্যাটমিক মাস আমরা লিখতে যাব, কথাটা বোঝ, কথাটা বোঝ, রিলেটিভ অ্যাটমিক মাস আমরা যখনই লিখতে যাব, রিলেটিভ 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 অ্যাটমিক মাস, র্যাম, এটাকে বলে র্যাম। কি না, মাস অফ 1 atom of element divided by atomic mass constant। এবারে একটা জিনিস তুই চিন্তা কর, যে ধর বললি যে অক্সিজেনের র্যাম 16, অক্সিজেনের র্যাম 16, তার মানে কি না, এটা যদি 1 হয় তার রেসপেক্টে এটা 16 টাইমস হেভিয়ার। যা অ্যাটমিক মাস কনস্ট্যান্ট তার যদি 16 টাইমস হেভিয়ার হয়, তাহলে তার র্যাম হবে কত? 16।
যদি বললাম নাইট্রোজেনের র্যাম হচ্ছে 14, তার মানে অ্যাটমিক মাস কনস্ট্যান্টের রেসপেক্টে ওটা 14 টাইমস হেভিয়ার। তোকে যদি বলে যে তুই 10 কেজি আলু নিয়ে এসো, তাহলে তোর যে কনস্ট্যান্ট যেটা আছে 1 কেজি যেটা কনস্ট্যান্ট আছে তার 10 টাইমস তুই আলু নিয়ে আসবি। আজকে তোর কাছে যে অ্যাটমিক মাস কনস্ট্যান্ট আছে, যাই হোক কনস্ট্যান্ট থাকুক, তার যদি যত টাইমস হেভিয়ার হবে কোনো একটা এলিমেন্ট, সেই নাম্বারটাকেই আমি বলবো কি, তার রিলেটিভ অ্যাটমিক মাস। কথাটা বোঝার চেষ্টা কর। রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে অ্যাটমিক মাস কনস্ট্যান্টের চাইতে যত টাইমস কোনো একটা এলিমেন্টের একটা অ্যাটম হেভিয়ার হবে। অ্যাটমিক মাস কনস্ট্যান্ট কিন্তু একটা কার্বন অ্যাটমের মাসের 1/12 পার্ট। তো এই অ্যাটমিক মাস কনস্ট্যান্ট যেটা তার চাইতে যত টাইমস হেভিয়ার হবে তাকেই বলা হবে রিলেটিভ অ্যাটমিক মাস। তো এখন দেখ যে আমরা সেই জন্য এটা মাস, উপরে একটা মাস লিখছি, দেখ মাস অফ এটা বাই অ্যাটমিক মাস কনস্ট্যান্ট, সেটাও তো একটা অ্যাটমের মাস 1/12 অফ কার্বন C12 অ্যাটম, তাহলে এটাও মাস এটাও মাস। সেই জন্য র্যামের কখনো ইউনিট থাকে না, ইট ইজ আ ডাইমেনশন, এর কোনো ইউনিট নেই। ইউনিট ছাড়া কোনো কিছুকে ইউজ করা খুব অসুবিধা। উইদাউট ইউনিট আমাদের কোনো কনসেপশন আসে না। তুই যদি দোকানে গিয়ে বলিস যে আমাকে 5 আলু দিন, তাহলে কি দিতে পারবে সে? 5 কেজি বলতে হবে, 5 গ্রাম বা 500 গ্রাম, বা একটা তো ইউনিট বলতে হবে। তুই যদি বলিস আমাকে 5 আলু দিন, তো দোকানদার বলে 5 আলু মানে কত? 5 কেজি বলছো তুমি, না কত বলছো? তুই তখন বলবি যে আমি ইউনিট সম্পর্কে কিছু বলতে চাই না, আমি ইউনিট নিয়ে খুব একটা চিন্তিত নই, আপনি 5 আলু দিন। সে কি দিতে পারবে? কোনোদিন দিতে পারবে না। রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে একটা রিলেটিভ নাম্বার, এটা কোনো অ্যাবসলিউট ভ্যালু তোকে বোঝায় না। তাই এর কোনো ইউনিট না থাকার ফলে রিলেটিভ অ্যাটমিক মাস কিন্তু আমরা যখন ইউজ করতে যাব সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে। কিন্তু এটা একটা কার্বন অ্যাটমের 1/12 পার্টের চাইতে কত টাইমস হেভিয়ার, সেটা কিন্তু এখানে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া যায়। তো রিলেটিভ অ্যাটমিক মাস তার মানে যেটা দাঁড়ালো যে মাস অফ one atom of any element divided by atomic mass constant। এবারে সেটাকেই আবার আমরা চেঞ্জ করে নতুন ইউপ্যাক নাম দিল, অ্যাটমিক মাস কনস্ট্যান্ট না বলে AMU, মানে অ্যাটমিক মাস ইউনিট। কথাটা বোঝ কিভাবে কোন জিনিসটা আসছে, আস্তে আস্তে তোকে বোঝাচ্ছি। অ্যাটমিক মাস ইউনিট মানে ওই একই অ্যাটমিক মাস কনস্ট্যান্ট যেটা, সেটাই অ্যাটমিক মাস ইউনিট হিসাবে বলা হয়েছে। তো মাস অফ ওয়ান অ্যাটম অফ এনি এলিমেন্ট বাই অ্যাটমিক মাস ইউনিট, এটাই হচ্ছে কি রিলেটিভ অ্যাটমিক মাস। এবারে শোন যে রিলেটিভ অ্যাটমিক মাস তাহলে কি হয়ে গেল না, মাস অফ ওয়ান অ্যাটম অফ এলিমেন্ট, অ্যাটমিক মাস ইউনিট বা অ্যাটমিক মাস কনস্ট্যান্ট সেটা কি 1/12 of mass of one atom of C12 isotope। তাহলে C12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের মাসের চাইতে কোনো একটা এলিমেন্টের একটা অ্যাটমের মাস যা, তাকে বলে রিলেটিভ অ্যাটমিক মাস। এবারে আমি তোকে শর্ট ট্রিকটা বলবো যে রিলেটিভ অ্যাটমিক মাস ফাটাকসে তুই কি করে পাবি। তুই বলবি এত কিছু করে আমি কিভাবে পাবো, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি যা বলছেন আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমি তাহলে রিলেটিভ অ্যাটমিক মাসটা কি করে পাবো? না জানি একটা কার্বন অ্যাটমের একটা অ্যাটমের মাস, তার আবার 1/12, তার এত পার্ট, এসব তো আমি তো বুঝতেই পারছি না, আমার কাছে ব্যাপারটা ধোঁয়াশা লাগছে। আমিও তোকে বলছি তোর কাছে ধোঁয়াশা লাগছে, তুই রিলেটিভ অ্যাটমিক মাস কি করে বলতে পারবি? আমি তোকে স্ট্রেট কাট শর্ট ট্রিক আমি তোকে বলে দিচ্ছি, তুই সেটা দিয়ে বের করতে পারবি। চল দেখে নে একবার। তুই রিলেটিভ অ্যাটমিক মাস কি হবে জানিস? সব সময় কোন এলিমেন্টের যেটা মাস নাম্বার হবে সেটাই হবে তার রিলেটিভ অ্যাটমিক মাস।
যা মাস নাম্বার হবে তাই দেখা গেছে তার রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে। মাস নাম্বার অফ এলিমেন্ট মানে নাম্বার অফ নিউক্লিয়ার মানে নাম্বার অফ প্রোটন আর নিউট্রনকে অ্যাড করলে যেটা হয় সেটাই হবে রিলেটিভ অ্যাটমিক মাস। তার রিলেটিভ অ্যাটমিক মাস এই মাথায় যেটা লেখা থাকে অক্সিজেন 8-16, মানে অক্সিজেনের যদি কখনো র্যাম বের করতে বলে তাহলে তুই সঙ্গে সঙ্গে বলবি 16, পাশে কিন্তু কোনো ইউনিট ভুল করে দিবি না, একদমই ইউনিট দিবি না, শুধু 16 লিখবি। তো যখনই তুই দেখতে পাবি যে কোনো অ্যাটমের রিলেটিভ অ্যাটমিক মাস বলেছে, তো তার তো ডেফিনেশনটা তোর জানা আছে যে কার্বনের 112 পার্টের চাইতে যত টাইমস হেভিয়ার তাকে রিলেটিভ অ্যাটমিক মাস বলে। কিন্তু সাথে সাথে এটাও জেনে রাখ যে সেটা লেখাটা বের করাটা কত সোজা, যে ওই আইসোটোপটার যা মাস নাম্বার হবে সেটাই হচ্ছে কি না তার রিলেটিভ অ্যাটমিক মাস হবে, অবশ্যই হবে রিলেটিভ অ্যাটমিক মাস, তাই হবে। এবারে সেখানে না হলে কি হবে না হবে সব কথাই আমি তোকে পরে বলবো, একটু বাদে বলছি। আপাতত রিলেটিভ অ্যাটমিক মাস কোনো একটা অ্যাটমের কি হবে সেটার কথা আমি তোকে বললাম। রিলেটিভ অ্যাটমিক মাস হচ্ছে কোনো একটা এলিমেন্টের একটা অ্যাটম কার্বনের 112 পার্টের চাইতে যত টাইমস হেভিয়ার সেটা, এটা কোনো অ্যাবসলিউট ভ্যালু নয়। এবারে চল আমি তোকে বলি। এবারে দেখ অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস মানে কি সবসময় মনে রাখবি যে অ্যাটমিক মাস মানে একটা অ্যাটমের মাস। পাতি কথা হচ্ছে একটা অ্যাটমের মাস, সেটাকে বলে অ্যাটমিক মাস, এবং তার ইউনিট সব সময়তেই AMU, অ্যাটমিক মাস ইউনিট, তার ইউনিট সবসময় AMU। যদি বলে অক্সিজেনের অ্যাটমিক মাস কত, তুই বলবি 16 AMU। 16 গ্রাম বলিস না জানো, শুধু 16 বলিস না জানো, সব আলাদা আলাদা জিনিস, সব আলাদা জিনিস। অ্যাটমিক মাস মানে একটা অ্যাটম, সিঙ্গেল একটা অ্যাটমের মাস। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে বোঝার চেষ্টা কর। একটা অ্যাটমের মাস হচ্ছে অ্যাটমিক মাস, পরিষ্কার ভাবে একটা অ্যাটমের মাসের কথা বলা হচ্ছে। এবারে শোন ব্যাপারটা, মজাটা বোঝার চেষ্টা কর। তোকে তো আমি অলরেডি বলেছি যে অ্যাটমিক মাস ইউনিট বা অ্যাটমিক মাস কনস্ট্যান্ট সেটা তো একই, যে 112 পার্ট অফ দ্য ওয়ান অ্যাটম অফ কার্বন 12 আইসোটোপ। তাহলে 1 AMU তো তোর বোঝাই যাচ্ছে যে কত। তো কার্বনের এই যে একটা অ্যাটমের যে মাস সেটা সায়েন্টিস্টরা ক্যালকুলেট করেছে। কার্বনের একটা অ্যাটমের মাস সায়েন্টিস্টরা ক্যালকুলেট করেছে, কারণ AMU এর ভ্যালু জানতে হবে না, AMU এর ভ্যালু জানতে হবে 1 AMU মানে কত। তো কার্বনের একটা অ্যাটমের মাস বের করেছে। কার্বনের 1 মোল কার্বন অ্যাটমের মাস কত, 12 গ্রাম। তাহলে 6.12 গ্রামের মধ্যে কত, 1 মোল মানে এতগুলো অ্যাটম রয়েছে, 6.023 × 10⁻23। তাহলে একটা অ্যাটমের মাস কত, 12 ডিভাইডেড বাই 6.02 × 10⁻23। এটা হচ্ছে একটা অ্যাটমের মাস, সেটা কত 1.99 × 10⁻23 গ্রাম। এটা হচ্ছে কার্বনের একটা অ্যাটমের মাস। 1 মোল কার্বন অ্যাটমের মাস হচ্ছে 12 গ্রাম। মাস স্পেকট্রোগ্রাফ বলে একটা মেশিন আছে, সেই মেশিনে বের করা যায়, তবে বেশি নাম্বারের বের করা যায়, অল্প একটা অ্যাটম বের করা খুব অসুবিধা, কিন্তু 1 মোল মানে অনেক বেশি সংখ্যক বের করা সুবিধা। তো 1 মোল কার্বন অ্যাটমের মাস যেটা 12 গ্রাম সেটা বের করেছে। 1 মোল মানে এতগুলো অ্যাটম, তার মাস কত 12 গ্রাম। তাহলে একটা অ্যাটমের মাস কতটা দিয়ে ডিভাইড করে দিয়েছে, ইজি ব্যাপার, 1.99 × 10⁻23 গ্রাম এসছে, মানে এটা কার্বন অ্যাটমের একটা অ্যাটমের মাস। তাহলে কি AMU ভ্যালু হবে কত, 112
ইন্টু 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম। কারণ এইটা 1/12 ছিল, আর মাস অফ ওয়ান অ্যাটম অফ এটা তো বের করলাম এখান থেকে, তাহলে বের করলে সেটা 112 করে দিলাম। তো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আমরা কার্বন অ্যাটমের একটা অ্যাটমের মাস বের করার পরে তাকে 112 দিয়ে ডিভাইড করছি। 1 মোল কার্বন অ্যাটম মানেই হচ্ছে 12 গ্রাম। 1 মোল কার্বন অ্যাটম মানে 12 গ্রাম, মানে 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, সেটা মানেই হচ্ছে 12 গ্রাম। এই জিনিসটা এই কারণেই লেখা হয়েছে, 1 মোল কার্বন অ্যাটম মানে 12 গ্রাম। তো তাহলে 1 এমইউ তাহলে হিসাব করে কত আসছে দেখ, যে আমি পাচ্ছি কি না 1 এমইউ ইকুয়ালস টু 1/12, এটা এত পার্ট, মাস অফ ওয়ান অ্যাটম অফ C12। তাহলে অ্যাভোগাড্রো নাম্বারের মাস কত? 12 গ্রাম। তাহলে একটা অ্যাটমের মাস কত? 12 বাই অ্যাভোগাড্রো। তুমি অ্যাভোগাড্রো নাম্বারটা লিখতে পারো, অথবা তুমি এনে লিখে দিতে পারো, যা খুশি। তাহলে এই একটা অ্যাটমের মাস হচ্ছে 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এই 12 এর বাদ দিয়ে 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার। তো 1 এমইউ মানে বোঝা গেল পরিষ্কার ভাবে, 1 এমইউ মানে 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার এত গ্রাম, মানে 1 গ্রাম পার মোল, মানে সেটা হবে বের করলে একটা প্রোটনের মাস, এটা হচ্ছে একটা প্রোটনের মাস 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, বা কেজিতে করতে চাইলে একে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিবি, তাহলে কেজি বেরোবে, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। তো এ এম ইউ মানে কত গ্রাম বা কেজি সেটা বেরোলো 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম, বা 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এটা বেরোলো কি একটা কার্বন অ্যাটমের মাসের 112 পার্ট। তাহলে অ্যাটমিক মাস কি দাঁড়ালো? অ্যাটমিক মাস তাহলে কি দাঁড়ালো না, অ্যাটমিক মাসটা যেটা দাঁড়ালো সেটা হবে কি না, তুই যখনই বলবে অক্সিজেনের অ্যাটমিক মাস, তখন বলবি কত না, কোয়ান্টিটিটা একই রাখবি, শুধু তুই এমইউ লিখবি। তাহলে তোর কি দাঁড়াবে 16 ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম। শুধু গায়েতে একটা এমইউ বসিয়ে দিবি, যা রিলেটিভ অ্যাটমিক মাস বলেছি সেটাই হবে, কিন্তু গায়েতে শুধু একটা এএমইউ বসিয়ে দিবি। তাতে কি হবে, এএমইউ মানে তো আমি জেনেই গেছি যে 1 এএমইউ মানে এত, তাহলে ওটা যদি দিয়ে মাল্টিপ্লাই করে দিস তাহলে এটা একটা অ্যাটমের মাস বেরোবে, একটা অক্সিজেন অ্যাটমের মাস আমরা এভাবে বের করতে পারি। অ্যাটমিক মাস মানেই হচ্ছে সবসময় যেটা রিলেটিভ অ্যাটমিক মাস ওইটাই, কিন্তু শুধু গায়েতে একটা এএমইউ এই ইউনিটটা তুই বসিয়ে দিবি। অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস, তারপরে গ্রাম অ্যাটমিক মাস সবই ভ্যালুটা একই, শুধু ইউনিটটা আলাদা। ইউনিটটা ডিফারেন্সের জন্য কনসেপশনে ডিফারেন্স হয়ে যাচ্ছে। অ্যাটমিক মাস মানে একটা অ্যাটমের মাস, একটা অ্যাটমের মাস। এবারে দেখ গ্রাম অ্যাটমিক মাস, কোনো কিছুর আগে যদি গ্রাম বসিয়ে দেয়, কথাটা আমার ভালো করে শোন, কোনো কথার আগে যদি গ্রাম কথাটা বসিয়ে দেয় তার মানে ওটাকে মোল বোঝাবে, অত মোল বোঝাবে। গ্রাম অ্যাটমিক মাস মানে ওটা মোল, 1 মোলের মাস। এটা কথাটা বোঝার চেষ্টা কর, মাস অফ 1 mole of element is called gram atomic mass and unit is gram, যাকে আমরা মোলার মাস বলেই জানি। দেখ কতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে কনসেপশনে। অ্যাটমিক মাসকেই গ্রামে এক্সপ্রেস করলে তাকে গ্রাম অ্যাটমিক মাস বলে না, অ্যাটমিক মাসকে গ্রামে এক্সপ্রেস করাই যায় না। অ্যাটমিক মাসকে শুধুমাত্র এমইউতেই এক্সপ্রেস করা যায়। অ্যাটমিক মাস মানে একটা অ্যাটমের মাসকেই বোঝায়। গ্রাম অ্যাটমিক মাস মানে 1 মোল, 1 মোল এলিমেন্টের মাস, 1 মোল এলিমেন্টের মাস যেটা সেটা।
এবং তার গায়েতে তোকে গ্রাম কথাটা লিখতে হবে, তার ইউনিট হচ্ছে গ্রাম, তাহলে 16 গ্রাম। এবার দেখ মজাদার ব্যাপারটা আমি তোকে বোঝাই, এবারে শোন, তুই আমার বোর্ডে চল, তাহলে দেখতে পাবি। এটা শোন আমি তোকে কি বলছি। এটা র্যাম অ্যাটমিক মাস আর গ্রাম অ্যাটমিক মাস। ধর অক্সিজেন 16 8 রয়েছে, তুই এখানে 16ই লিখবি, তুই এখানে 16 mu লিখবি, তুই এখানে 16 গ্রাম লিখবি। এবারে দেখ যে এটার মানে কি, অক্সিজেনের র্যাম 16 এর মানে কি, মানে হচ্ছে একটা 16 মানে হচ্ছে মাস অফ 1 অ্যাটম অফ অক্সিজেন বাই 1/12 মাস অফ 1 অ্যাটম অফ কার্বন। এই যে রেশিওটা সেটা হচ্ছে 12। এইটা মানে কি, মাস অফ 1 অক্সিজেন অ্যাটম, সেটা 16 mu, মানে 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা একটা অ্যাটমের মাস বেরোলো। আর এটা মানে হচ্ছে মাস অফ 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ অ্যাটমস ইকুয়ালস টু 16 গ্রাম। এতগুলোর মাস হচ্ছে 16 গ্রাম। এটাকে বলে গ্রাম অ্যাটমিক মাস। একটা অ্যাটমের মাস যখন বোঝায় তখন অ্যাটমিক মাস, আর যখন কোনো রিলেটিভে যখন কত টাইমস হেভিয়ার বোঝায় তাকে বলে র্যাম। এবারে তুই বল যে এই জিনিসটা তোর কাছে পরিষ্কার হয়েছে কি হয়নি। এই ব্যাপারটা মলিকুলার মাসের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে। অনেকে ভাবে যে এই এমইউ এর জায়গায় গ্রাম বসিয়ে দিলে বোধহয় অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস বোঝায়। একেবারে বোগাস কথাবার্তা, কনসেপশনটাই আলাদা। আগে গ্রাম বসানোর পরে গ্রাম বসানোর মধ্যে অনেক তফাৎ আছে। তোকে বলছে যে গ্রাম অ্যাটম মানে বোঝাচ্ছে কি বলতে, এই গ্রামটা লিখেছিস মানে কি, মানে 6.023 ইন্টু 10⁻23 এত অ্যাটম। মানে ব্যাপারটা মাথার মধ্যে নিয়ে নে, আগে গ্রামটা বসিয়ে দেয়া মানে 6 মানে অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটম বোঝাচ্ছে। তোকে যদি বলে গ্রাম মলিকিউল অফ অক্সিজেন, এরকম ভাবে বলো গ্রাম মলিকিউল অফ অক্সিজেন, এখানে কিন্তু 1 মোল বোঝাচ্ছে। এটা মানে হচ্ছে 1 মোল মলিকিউল অফ অক্সিজেন, একটা দুটো বোঝাচ্ছে না। এই ব্যাপারটা যতক্ষণ না তুই মাথার মধ্যে, দেখ এসব কথা কিন্তু বইতে লেখা থাকে না, বইতে কিন্তু ইউজ করা থাকে, বইতে এসব লেখা থাকবে না। কিন্তু তোকে আস্তে আস্তে এই কনসেপশন গুলো, এগুলো এত প্রিলিমিনারি কনসেপশন যে তুই কোনো বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করে দেখবি যে অ্যাটমিক মাস আর গ্রাম অ্যাটমিক মাসের মধ্যে পার্থক্যটা ঠিকঠাক বলতে পারে কিনা। আরে স্টুডেন্ট কি বলবো, অনেক টিচারই ভালো করে জানে না, গ্রাম অ্যাটমিক মাস মানে হচ্ছে যে এক কমন সেন্সের ব্যাপার। তুই চিন্তা করে দেখ, আমি তোকে বলছি যে একটা তুই বললি 16 গ্রাম আর একটা বললি 16 এমইউ, তো এমইউটাকে যদি গ্রামে কনভার্ট করিস তাহলে 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তাহলে দেখ যে কত কম, এটা কত কম, 16 ইন্টু 1.10⁻23। এটা একটা 1 অক্সিজেন অ্যাটমেরই মাস বোঝাবে, 1 অক্সিজেন অ্যাটমেরই মাস বোঝাবে। এটা 16 গ্রাম আছে, এটা কত বেশি। তো এটা কি একটা অক্সিজেন অ্যাটমের মাস বোঝাতে পারে? কোনোদিন পারে না। একটা অক্সিজেন 16 গ্রাম, তাহলে তো রাস্তা সাইকেল নিয়ে যেতে গেলে অক্সিজেন লেগে মাথা ফেটে যাবে। 10টা অক্সিজেন যদি ছুঁড়ে কেউ মারে তাহলে তো আমার 160 গ্রামের বাটখারার মতো তো আমার মাথা ফেটে যাবে। কোনোদিন হতে পারে? কোনোদিন না, হতে পারে না। ব্যাপারটা বুঝতে হবে, 16 গ্রাম মানে এখানে অ্যাকচুয়ালি 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ অক্সিজেন অ্যাটমের যা ওয়েট সেটাই হচ্ছে 16 গ্রাম, একটা দুটো নয়। সেই জন্য গ্রাম অ্যাটমিক মাস যখনই বলবে
তখনই তার ইউনিট হয়ে যাবে গ্রাম। কিন্তু অ্যাটমিক মাস যখন বলবে তার ইউনিট হয়ে যাবে এমইউ। হয়তো আমি বারবার কথাগুলো বলছি বলে তোর হয়তো বিরক্ত লাগতে পারে, কিন্তু কি জানিস, স্টুডেন্ট ভুল করে, এমন ধরনের প্রশ্ন দেয় কম্পিটিটিভ লেভেলে, এমন ধরনের কোশ্চেন দেয়, গ্রাম আগে লিখে পরে লিখে এমন ধরনের কনফিউজ করে দেয় যে উল্টো পাল্টা করে ফেলে। তখন মাথা কাজ করে না, একটা স্টুডেন্টের মাথা কাজ করে না, সে ভাবতেই পারে না যে একটা অক্সিজেন 16 গ্রাম হতে পারে না কোনোদিন। একটা অক্সিজেন কখনোই 16 গ্রাম হতে পারে না। ওটা অ্যাভোগাড্রো নাম্বার অফ অক্সিজেনের কথা বলছে যে 16 গ্রাম। তো এমইউ, গ্রাম, গ্রাম অ্যাটমিক মাস, রিলেটিভ মাস সব মিলিয়ে একেবারে কনফিউজড হয়ে যায়। আমি তাই প্রথমে এসব জিনিসগুলো ক্লিয়ার করতে, কালকে যদি তুই নাও আমার কাছে পড়িস তাহলেও তোর মনে থাকবে যে এই জিনিসগুলো কিন্তু তুই বুঝেছিস এবং এই জিনিসগুলো একটা বেসিক কনসেপশন। আজকে এগুলো ছেড়ে দিয়ে প্রথমে ও অ্যাটমিক মাস মানে কি জানে, ও অ্যাটমিক মাস, আরে বাবা, অ্যাটমিক মাস তো সেকেন্ডারি লেভেলেও ছিল, 9 10-এও ছিল, তো কিভাবে পড়েছিস অ্যাটমিক মাস? অ্যাটমিক মাস এগুলো মুখস্থের জিনিস, এগুলো কিছু পড়তে হয়, এগুলো কি ফালতু কি সব পড়ে। এরকম করে করে সমস্যা তৈরি করে একটা স্টুডেন্ট কেমিস্ট্রি। তো 1 মোল তার মাস হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস, এটাই তো বড় ব্যাপার। তাহলে গ্রাম অ্যাটমিক মাস মানে মাস অফ 1 গ্রাম অ্যাটম। দেখ 1 গ্রাম অ্যাটম, তারপরে লাইন লেখা যাক 1 মোল। এই যে অ্যাটমের আগে তুই গ্রাম বসিয়ে দিলি মানেই মোল হয়ে গেল ওটা। 1 মোল অফ দ্য এলিমেন্ট মানেই হচ্ছে 6.023। কত ইম্পর্টেন্ট ব্যাপার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশনশিপ। 1 গ্রাম অ্যাটম, 1 গ্রাম মলিকিউল, তো মোল ওটা অ্যাকচুয়ালি মোল অ্যাটম, মোল মলিকিউল, মোল। মোল মানে 6.023 এতগুলোর কথা বলা হচ্ছে, এতগুলো অ্যাটমের কথা বলা হচ্ছে। তো যদি অ্যাটমিক মাসের কনসেপশন চলে আসে তাহলে মলিকুলার মাসের কনসেপশন খুব ইজি, একদম তুড়ি মেরে তুই ব্যাপারটা বুঝে নিবি। কারণ তুই যখনই তুই কোনো অঙ্ক পড়তে যাবি, সে 12 এর কোনো অঙ্ক পড়তে যাবি, তখনও অ্যাটমিক মাস, মলিকুলার মাস, গ্রাম অ্যাটম, গ্রাম আয়ন এসব লাগবে। আয়নের আগে গ্রাম বসিয়ে দিয়েছে, হ্যাঁ, তুই তখন ভাববি যে ও আচ্ছা আয়নটাকে গ্রাম, কত গ্রাম আয়ন বোঝাচ্ছে। আরে না ইয়ার, কত গ্রাম আয়ন বোঝাচ্ছে সেরকম নয় রে, 1 মোল আয়নের কথা বলেছে। গ্রাম কথাটা বললে ভুল বোঝে লোকে, গ্রাম বললেই ভাবে যে বোধহয় কত গ্রাম ওয়েটটার কথা বলছে, গ্রাম। তখন তো মনে হয় 1 গ্রাম অ্যাটম মানে অ্যাটম, 1 গ্রাম অ্যাটম, একদমই নয়, 1 গ্রাম অ্যাটমের কথা বলেই নি। 1 গ্রাম মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 মোলের কথা বলছি। তুই বলবি এরকম কেন করা হয়েছে? না, এইসবের কোনো উত্তর নেই। আরো বড় হবি তখন আস্তে আস্তে বুঝতে শিখবি যে এই যে ডাল্টনের অ্যাটমিক থিওরি, এই যে তোর লজ অফ কেমিক্যাল কম্বিনেশন আমি তোকে পড়াবো, বিউটিফুল জিনিস। অনেকেই ভালো করে মুখস্থ মারে এগুলো, কিন্তু আমি তোকে বলবো একটু সময় লাগবে। ইনিশিয়ালি প্রথম দিকে কেমিস্ট্রিটাকে নিতে গেলে সময় লাগবে, কিন্তু তারপরে হু করে যাবি, ঝড়ের গতিতে যাবি। কিন্তু প্রথমে ইনিশিয়াল ব্যাপারটা কিন্তু ভাবতে হবে, মনে রাখতে হবে, তাহলে অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ড টেবিল, কেমিক্যাল বন্ড যাই করতে যাবি সব জায়গায় আটকাবি, হোঁচটকাবি, মুখস্থ করতে হবে। চল, গ্রাম অ্যাটমিক মাস তোকে আমি বলেছি যে অ্যাটমিক মাসটাকে যদি তুই গ্রামে কনভার্ট করে দিস সঙ্গে সঙ্গে গ্রাম অ্যাটমিক মাস চলে আসবে। মানে কিন্তু দেখ অ্যাটমিক মাসটাকে তুই, আমি 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 তোকে একটা কথা বলছি, কোনো কথা তুই ভুল বুঝবি না। অ্যাটমিক মাস কোথায় লেখা আছে? AMU, দ্যাট ইজ কনভার্টেড ইনটু গ্রাম, তাহলে গ্রাম অ্যাটমিক মাস হবে। তাহলে তাকে তুই 16 গ্রাম করে দিবি। কিন্তু কনসেপশনে ফারাক হয়ে গেল, কি রকম না, এই 16 AMU মানে এটা হলো মাস অফ 1 অ্যাটম, আর এটা হলো মাস অফ NA নাম্বার অফ অ্যাটম। কনসেপ্ট যেই 16 গ্রাম বলছিস তখন অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের মাস বোঝাচ্ছে। তো অ্যাটমিক মাসকে তুই কনভার্ট করে দিতে পারিস গ্রামে, সঙ্গে সঙ্গে গ্রাম অ্যাটমিক মাস হবে। কিন্তু গ্রাম অ্যাটমিক মাস যখনই হলো তখন কিন্তু মোলের মাস বোঝাচ্ছে। এটাই আমি তোকে বলতে চাইছি যে গ্রাম অ্যাটমিক মাস মানে হচ্ছে মোলের, গ্রাম শুধু বসিয়ে দেওয়া মানে। তাহলে গ্রাম অ্যাটমিক মাস মানে মাস অফ 1 মোল অফ অ্যাটম।
তাহলে মাস অফ একটা অ্যাটম ইনটু নাম্বার অফ অ্যাটম ইন ওয়ান মোল, তাহলে সেটা অ্যাভোগাড্রো নাম্বার। তো মাস অফ ওয়ান অ্যাটম, মাস অফ ওয়ান অ্যাটম কি করে বের করি? আমি বলেছি যে এই মাথায় যেটা থাকবে সেটাই লিখবি, মাস নাম্বার লিখবি, গায়েতে এমইউ বসিয়ে দিবি, 16 এমইউ, গায়েতে এমইউ ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে মাস নাম্বার এমইউ মানে কি? এমইউ মানে 1 / অ্যাভোগাড্রো নাম্বার অফ গ্রাম। তার মানে সেটাকে আবার এনে দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এনে এনে কেটে গেল। তাহলে মাস নাম্বারের গায়েতে গ্রাম বসিয়ে দিলেই কিন্তু গ্রাম অ্যাটমিক মাস পেয়ে যাবি। দেখ কত ভালোভাবে আমি তোকে বুঝিয়ে দিলাম, কত সিম্পল ওয়েতে তোকে বললাম যে গ্রাম অ্যাটমিক মাস মানে মাস নাম্বারের গায়েতে গ্রাম। এখন তোর কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে তুই ফারাক্সে কিভাবে গ্রাম অ্যাটমিক মাস এবং রিলেটিভ মাস তুই বের করবি। আমি তোকে বলে দিচ্ছি যে তুই সেটা সহজেই তুই করবি। ম্যাগনিটিউড অফ দ্য মাস ইজ সেম, অনলি ইউনিট ইজ ডিফারেন্ট। ম্যাগনিটিউডটা সবসময় এক, গ্রাম অ্যাটমিক মাস, তারপরে ইয়ে কি বলে অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস, সব ক্ষেত্রেই কিন্তু একই একই সেম জিনিস। রিলেটিভ অ্যাটমিক মাসের কোনো ইউনিট নেই, অ্যাটমিক মাসের এমইউ, গ্রাম অ্যাটমিক মাসের গ্রাম। আমি তোকে বারবার বলে 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 মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যে কি আমি বলতে চাইছি, আমি তোকে কি বলতে চাইছি সেটা তুই ভালো করে বুঝে নে। আমি তোকে এক্সাম্পলও দেবো, এরকম কোনো ব্যাপার নেই। মোল যখনই বের করব তখন কিন্তু গিভেন অ্যাটমিক ওয়েট, যে অ্যাটমের ওয়েটটা দেয়া রয়েছে, কত গ্রাম দেয়া রয়েছে, ডিভাইডেড বাই গ্রাম অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করব। আমরা মোল বের করার সময় গ্রাম অ্যাটমিক ওয়েট দিয়ে, সবাই ভুল করে এখানে বলে যে অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করতে। অ্যাটমিক ওয়েট আলাদা জিনিস, অ্যাটমিক ওয়েট এমইউ তে বসায়, অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করলে হয় না, গ্রাম অ্যাটমিক ওয়েট দিয়ে আসলে ডিভাইড করলে হয়। এসব ভুলভাল কথাবার্তা আমরা অনেক বলে থাকি, কিন্তু আমি সঠিকটাই তোকে বলছি যে কিভাবে ব্যাপারটা হবে। তো যা ওয়েট দেয়া থাকবে, হয় তোকে বললো যে 5 গ্রাম অক্সিজেন অ্যাটম, তাহলে তুই কি করবি, 5 গ্রাম উপরে লিখবি, নিচে কত দিয়ে ডিভাইড করবি, নিচে 16 গ্রাম দিয়ে ডিভাইড করবি, কারণ এটা অ্যাটম বলা আছে, তাহলে 16 গ্রাম দিয়ে ডিভাইড করবি। এটা কি, এটা গ্রাম অ্যাটমিক মাস। তুই থোড়ি এটাকে অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করবি, তুই এটাকে 5 গ্রাম আছে তুই এটাকে 16 এমইউ দিয়ে ডিভাইড করবি, কোনোদিন মোল বেরোবে? কোনোদিন মোল বেরোবে না। তোকে গ্রাম অ্যাটমিক ওয়েট বা গ্রাম অ্যাটমিক মাস, মাস ওয়েট একই হিসাবে এখানে ধরা হয়, তো গ্রাম অ্যাটমিক ওয়েট দিয়ে ডিভাইড করে তবেই তুই মোলটা বের করতে পারবি। সেই জন্য মোলের কনসেপশনে এগুলো কিন্তু জরুরি। তুই আজকে বল যে তোকে যদি এরকম সিম্পল ব্যাপার অন্য সময় যদি লিখতে দেয় তুই কিন্তু গড়বড় করে ফেলতে পারিস, কিন্তু এখন তোর কাছে ব্যাপারটা জলের চাইতেও কম সোজা। আমি তোকে বলে দিচ্ছি যে র্যাম হচ্ছে এর মাথায় যায়, এটা যা লেখা আছে তুই তাই লিখে দিবি। নাইট্রোজেন 14, এটা 56, র্যাম মাস নাম্বারকে তুই লিখে দিবি। এবারে র্যাম যেটা লিখলি অ্যাটমিক মাস কি করবি, এমইউ 35.5 এমইউ, 14 এমইউ, 56 এমইউ। এমইউ লিখতে গিয়ে অ্যাটম লিখে ফেললাম, ধর এমইউ, এগুলো বুঝে নিস। গ্রাম অ্যাটমিক মাস, ইয়েস বুঝে গেছিস, 16 গ্রাম, 35.5 গ্রাম, 14 গ্রাম, 56 গ্রাম, কিন্তু মানে আলাদা, এটার মানে এটার মানে এটার মানে আলাদা। আমাকে বল যে পরিষ্কার ব্যাপারটা হয়েছে কিনা, একটা কনফার্মেশন দে যে আমি এই ব্যাপারটা পরিষ্কার, আমাদের দুজনের আছিস, দুজনে পরিষ্কার বুঝে গেছিস, কোনো কনফিউশন নেই, 1% কনফিউশন নেই, আমাকে বল। হ্যাঁ স্যার বুঝেছি। ভেরি গুড, ভেরি গুড। এই জিনিসটা বোঝার দরকার ছিল, এই জিনিসটা বুঝতে পারলে অনেক কাজ হয়ে যাবে। আমি একটু জল খেয়ে নিচ্ছি। গ্রাম পার মোলের একই মানে কি? আমার কথাটা ভালো শুনতে পাচ্ছি না, বলতো একটু। স্যার গ্রাম পার মোলের মানে কি স্যার? গ্রাম পার মোল, গ্রাম মোল মানে এক মোলের কথাই বলা হচ্ছে, গ্রাম মোল বললে এক মোলের কথাই বলা হচ্ছে। এই গ্রামগুলো কিন্তু কোনো ইউনিট নাই, মনে রাখবি, মোল একটা ইউনিট।
এগুলো কি বলতো, আমরা ভুল বশত এগুলো ভাবি মোল একটা ইউনিট, তো গ্রাম মোল আবার গ্রামটা ইউনিট হয়? গ্রামটা হচ্ছে ওয়ান মোল হিসাবেই ব্যাপারটাকে কনসিডার করা হয়। এটা আমরা আগে থেকেই কেউ আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস, এগুলো ভালো করে কেউ বোঝায়নি কোনোদিন। এগুলো আগেও ছিল, এগুলো নিচু ক্লাসেও এগুলো পড়ানো হয়, কিন্তু কেউ বলে না, কেউ বলে না, কারণ কারোরই ধারণা নেই পরিষ্কারভাবে, আমি তোকে বলতে পারি। এবার দেখ, ক্যালকুলেট দ্য নাম্বার অফ গ্রাম অ্যাটম, কথাটা বোঝার চেষ্টা কর। দেখ কিরকম তোকে জটিলতায় ফেলে দেবে আমি তোকে বলছি। এগুলো বিভিন্ন পরীক্ষার কোশ্চেনের থেকে আমি দিয়েছি, এরকম নয় যে বানানো। ক্যালকুলেট দ্য নাম্বার অফ গ্রাম অ্যাটম ইন দ্য ফলোইং, তুই বোঝার চেষ্টা কর যে তোকে এরকম দিয়েছে 80 গ্রাম অক্সিজেন 16 গ্রাম অ্যাটম বলতে বলেছে, মানে কি বলতে বলেছে জানিস? মোল বলতে বলেছে, কথাটা বোঝ। গ্রাম অ্যাটম মানে হচ্ছে মোল, আর নাম্বার অফ অ্যাটম যেটা মোল বেরোবে তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই। কত ইজি ব্যাপার। দেখ, গ্রাম অ্যাটম, তুই যা মাস থাকবে গ্রামেতে, যা মাস থাকবে গ্রামেতে 80 গ্রাম ডিভাইডেড বাই কি বসাবি না, ডিভাইডেড বাই গ্রাম অ্যাটমিক মাস, এটা বসাবি। কাকে না, এই 16 যেটা রয়েছে তার গায়েতে গ্রাম বসাবি। তাহলে এইটা করে দিয়ে 5 হবে। এটাই হচ্ছে গ্রাম অ্যাটম। গ্রাম অ্যাটম মানেই হচ্ছে মোল, আর 5 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার হবে নাম্বার অফ অ্যাটম। এই তো ব্যাপার। 80 গ্রাম অক্সিজেন 16 এর মধ্যে কত গ্রাম, এগুলো কিন্তু ভালো করে বুঝে নে, ভালো করে বুঝে নে। স্যার হয়ে গেছে। এই 355 কেজি, এটা কেজিতে কখনোই কিন্তু এখানে লিখতে পারবি না, কারণ তোকে গ্রাম অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করতে হবে, এটা তো গ্রামই বসবে, তাহলে তোর কেজিতে কখনোই হবে না। 355 এটাকে তুই গ্রামে কনভার্ট করতেই হবে, ডিভাইড বাই 35.5, তার মানে 35.5 এখানে গ্রাম চলে এলো। এটা হিসাব করবি, এটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। এইটা মিলিগ্রাম আছে, 4.2 মিলিগ্রাম আছে, কিছুতেই তুই করতে হবে, মিলিগ্রামে তুই করবি না, তোকে তখন কি করতে হবে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 টা গ্রামে করে দিতে হবে। করে দেওয়ার পরে আচ্ছা দিচ্ছি 4.2 না, এখানে নাম্বার, এখানে 14, এটা 5.6 গ্রাম আছে, 5.6 ডিভাইড বাই 56 করে গ্রাম অ্যাটম বের করা যাবে। গ্রাম অ্যাটম মানে হচ্ছে মোল, আমি আবার লিখে দেব, গ্রাম অ্যাটম মানে মোল। এই গ্রাম আগে দেয়া মানে হচ্ছে মোল, মোল অ্যাটম, মোল অ্যাটম, এই গ্রামটা মানে হচ্ছে মোল। ব্যাস, দাঁড়া 1 মিনিট আসছে, আমি 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, এসে গেছি, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবারে স্যার হ্যাঁ, কিছু বলছিস? হ্যাঁ স্যার, স্যার তার মানে 1 AMU যে ওটা মানে ওখানে তো গ্রাম আছে। 1 AMU তে গ্রাম নেই। 1 AMU মানে হচ্ছে এত গ্রাম, AMU এর মধ্যে গ্রাম নেই। AMU একটা ইউনিট, যেটা গ্রাম আরেকটা ইউনিট। হ্যাঁ স্যার। 1 AMU কে গ্রামে তুই কনভার্ট করতে পারিস,
আচ্ছা স্যার 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 দিয়ে মাল্টিপ্লাই করলে এমইউ কে তুই গ্রামে কনভার্ট করতে পারিস। আচ্ছা স্যার আচ্ছা এবারে দেখ, এবারে এখানে দেখ, ক্যালকুলেট দ্য মাস অফ ওয়ান অ্যাটম অর অ্যাটমিক মাস। মাস অফ ওয়ান অ্যাটম মানেই তো অ্যাটমিক মাস। তাহলে এখানে দিয়েছে মাস অফ ওয়ান অ্যাটম, তাহলে কত কত লিখবো আমি এখানে? অক্সিজেন 16, এখানে কত লিখবো? 16 এমইউ। ভেরি গুড। এমইউ বসিয়ে দিলেই কিন্তু একটা অ্যাটমের মাস বেরিয়ে যাবে। এটা 35.5 এমইউ, এটা 14 এমইউ, এটা 56 এমইউ। এবারে কি মাস অফ ওয়ান 16 গ্রাম। ভেরি গুড। 16 গ্রাম, 35.5 গ্রাম, 14 গ্রাম। এইটাই তো আমি চাই যে এইভাবে ব্যাপারটাকে পরিষ্কার বোঝাবে। এটাই হচ্ছে ওয়ান মোল অ্যাটমের যা মাস, সেটাই হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস, সেটাই হচ্ছে মোলার মাস। সবই তো এক মোলের মাস, এটা আলটিমেটলি মোলার মাস। এইসব কথাগুলো সেম, দে আর সেম, এসব বুঝতে হবে। ওয়ান মোল অ্যাটম, গ্রাম অ্যাটমিক মাস, মোলার মাস। মোলার মাস মানে সে অ্যাটমের ক্ষেত্রেও মোলার মাস হয়, মলিকিউলের ক্ষেত্রেও মোলার মাস হয়। যখন এক মোল থাকে তাকে মোলার মাস বলে। সোডিয়ামেরও মোলার মাস 23। মোলার মাস অ্যাটমেরও হয়, মলিকিউলেরও হয়। অক্সিজেন অ্যাটমের মোলার মাস কত? 16। অক্সিজেন মলিকিউলের মোলার মাস কত? 32। অনেকে বুঝতে ভুল করে, মোলার মাস ভাবে যে মলিকিউলেরই মোলার মাস হয়, তা নয়। এক মোলের যা মাস তাকে বলে মোলার মাস। সে অ্যাটমের ক্ষেত্রেও হতে পারে বা মলিকিউলের ক্ষেত্রেও হতে পারে, হোয়াট এভার মাইট বি। ব্যাপারটা ক্লিয়ার কাট থাকা ভালো যে একটা অ্যাটমের মাস বলতে কি বোঝায় আর এক মোল অ্যাটমের মাস বলতে কি বোঝায়, যা বোঝানোর জন্য আমি এতগুলো 30-35টা স্লাইড আমি ইউজ করেছি এখানে। তার কারণ একটাই, যে আমার মনে হয়েছে যে স্টুডেন্টরা এইসব জায়গায় পরবর্তীকালে দেখেছি যে আমি পড়াতে গিয়ে, সেই জন্য আমি আমার মতো করে চ্যাপ্টারটা সাজাই। এখানে কোনো সময় দেখবি না যে চ্যাপ্টারটার ওরিয়েন্টেশনটা আমি দেখবি যে এটার পরে এটা পড়াবে, এরকম নয়। আমি আমার মতো করে সাজাই। অনেক বিষয়টা এখানে এক পাতা রয়েছে, আমি ওটা একদিন ধরে পড়াবো, কিন্তু আলটিমেটলি আমাদের কেমিস্ট্রির সেন্স তৈরি হবে, বিষয়টা সম্পর্কে ধারণা হবে, পরে জিনিসগুলো পড়তে ভালো লাগবে, ব্যাপারটা ইন্টারেস্টিং লাগবে। না বুঝে পড়ে মুখস্থ করলে বেশি দিন ভালো লাগে না, কোনো জিনিস পড়তে বেশি দিন ভালো লাগবে না। তাই আমি এসব বলি এবং চেষ্টা করি। এখন তো অনলাইনের পড়াশোনা হয়ে গেছে, সামনাসামনি হলে দেখতিস আরো অনেক কিছু এক্সাম্পল দেওয়া যেত, আরো অনেক কিছু করা যেত, কিন্তু অনলাইনের লিমিটেশন আছে একটু, সেই লিমিটেশনটা থেকেই আর কি আমাকে পড়াতে হচ্ছে। তো দেখ, একটা অঙ্ক এখান থেকে বোঝা যায় যে কি বলতে চাইছে। মোলার মাস অফ টু এলিমেন্টস P and Q at 20 gram and 40 gram respectively. If X gram of P contains Y atoms, X gram of P contains Y atom, find the number of atoms in 2X gram of Q. এটা হচ্ছে একটা প্রশ্ন যে দুজনের মোলার মাস, দুটো এলিমেন্ট আছে P আর Q, তার মোলার মাস দেয়া রয়েছে 20 গ্রাম আর 40 গ্রাম। স্যার বলবো? হ্যাঁ করতে পারিস। হয়ে গেছে। হ্যাঁ বল। স্যার প্রথমটা হচ্ছে 3.01 by 10 to the power 22। এতগুলো অ্যাটম আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আমি করছি। বিষয়টা হচ্ছে, যখনই আমরা এই সমস্ত হিসাব করতে যাব তখনই সবসময় মোলের থ্রু দিয়ে যেতে হবে। পি, এখানে দেখ যে আমার কাছে দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ।
পি হচ্ছে কত গ্রাম রয়েছে, না 20 গ্রাম, 20 গ্রাম। তো এটা আছে 20 গ্রাম। মোলার মাস হচ্ছে 20 গ্রাম, তাহলে মোলার মাস যদি 20 গ্রাম হয় তাহলে তার কত এক্স গ্রাম, তাহলে মোল বের করব, মোল অফ পি, সেটা কত, ওর কত এক্স গ্রাম রয়েছে, আর কত না তার 20 গ্রাম, এক্স গ্রাম 20 গ্রাম, তাহলে এর মোল কত বের হলো এক্স বাই 20। তার মধ্যে কতগুলো অ্যাটম রয়েছে, না ওয়াইটা অ্যাটম রয়েছে, ওয়াই অ্যাটমস। তাহলে মোল অফ কিউ সেটা কি, না তার কত গ্রাম রয়েছে, না 2x, তার গ্রাম অ্যাটমিক মাস কত 40 গ্রাম, গ্রাম গ্রাম, তাহলে এটাও x বাই 20। তাহলে যদি x বাই 20 মোল সেম হলে নাম্বার অফ অ্যাটমও সেম হবে, তাই কিউ এরও কিন্তু ওয়াইটা অ্যাটমই থাকবে, কিউ এর মধ্যেও কিন্তু ওয়াইটা অ্যাটমই থাকবে 2x গ্রামের মধ্যে। কারণ মোল মানেই হচ্ছে এক মোলে অ্যাভোগাড্রো নাম্বার থাকে সব সময়তেই, যে কোনো অ্যাটম, সে পি হোক, কিউ হোক, অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, যাই হোক না কেন। এক্স বাই 20 যেহেতু মোলটা ইকুয়াল হয়ে গেছে, মোলটা সেম হয়ে গেছে দুজনের, তাই নাম্বার অফ অ্যাটমও কিন্তু সেম হবে, পি এবং কিউ দুটোতেই কিন্তু নাম্বার অফ অ্যাটম কিন্তু ওয়াই হবে। কত ইজি ব্যাপার দেখ, কিন্তু কনসেপশনটা ক্লিয়ার কাট না হলে কিন্তু অঙ্ক ভুল হবে। ছোট অঙ্ক, ইজি অঙ্ক, কিন্তু কনসেপশনে কিন্তু ব্রিলিয়ান্ট হতে হবে, তবেই কিন্তু সব জিনিসটা ঠিকঠাক হবে। তো এখানে আমরা মোল বের করে নেবো, মোল বের করে নিয়ে কিন্তু নাম্বার অফ অ্যাটম কিন্তু ওখান থেকে ফাটাকসে আমরা জেনে ফেলবো। তো এটা বোঝা গেল, নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি কি করতে চেয়েছি, কি বলতে চেয়েছি। তো মোলার মাস, এরপরে চলে আয় অ্যাটম নিয়ে এতক্ষণ কথা বললাম, অ্যাটমের কনসেপশন দিলাম, রিলেটিভ অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস সম্পর্কে বললাম। এবারে চলে আয় মলিকিউল। মলিকিউলটা কি, মলিকিউলটা হচ্ছে যে অ্যাটমগুলো যখন কেমিক্যালি বন্ডেড হয় তখনই তারা তৈরি করে মলিকিউল। সে একই অ্যাটমের মলিকিউল হতে পারে বা ডিফারেন্ট অ্যাটমের মলিকিউল হতে পারে, কিন্তু অ্যাটম ওয়ান অর মোর অ্যাটমস কেমিক্যালি বন্ড করে কিন্তু যেটা ফর্ম করে সেটাই হচ্ছে কি মলিকিউল। যেরকম CH4, যেরকম H2O, যেরকম HClO4, H2SO4, এগুলো সবই হচ্ছে মলিকিউল। তো এখন মলিকিউলের মাস সেটাকে আবার আমরা এখানে নানান রকমের টার্মিনোলজি দিয়ে ডাকবো। যেরকম অ্যাটমের মাস, তাকে আবার রিলেটিভ অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস এরকম বলেছিলাম। তো এখানেও কিন্তু সেই ঝামেলা একই আছে, কিন্তু অ্যাটমের ক্ষেত্রে যেহেতু তুই জেনে গেছিস, সেহেতু অ্যাটমিক মাসগুলোকে যদি তুই অ্যাড করে দিস তাহলে তোর মলিকুলার মাস বেরিয়ে যাবে। অ্যাটমিক মাসগুলোকে যেমন ভাবে তুই অ্যাড করবি তেমন ভাবেই বেরোবে। আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি তোকে বলছি, তুই একটু শোন। ধর তোকে বললো যে ধর H2SO4 এর গ্রাম মলিকিউলার মাস, GMM, গ্রাম মলিকিউলার মাস। তো কি করবি না 2 into 1 প্লাস সালফারে 32 প্লাস অক্সিজেন 16 into 4, তাহলে এটা হলো কি না 98 তুই গ্রাম বসাবি। কেন কি তোকে বলেছে গ্রাম মলিকিউলার মাস, তো তুই আগে পড়েছিলিস গ্রাম অ্যাটমিক মাস, মানে অ্যাটমিক মাসকে গ্রামে কনভার্ট করে।
এখানে তুই যেগুলো যেগুলো লিখেছিস সেগুলো সেগুলো যদি গ্রাম হয় তাহলে তার থেকেই এটা বেরোবে। তোকে যদি বলে তার মানে 98 গ্রাম মানে তুই কি বুঝলি, এর গ্রাম মলিকুলার মাস 98 মানে কি বুঝলি না 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ H2SO4, তার ওয়েট হচ্ছে কত 98 গ্রাম। এবারে অনেক সময় লেখা আছে দেখবি এরকম লেখা আছে H2SO4 ব্র্যাকেট দিয়ে লেখা আছে 98 ইউ, এরকম করে লেখা আছে। এর মানে কি, গায়েতে ইউ লেখা আছে, এর মানে কি? আবার এটা তো বুঝতেই পারছি না, কিছু মাথায় ঢুকছে না কিছু। এর আবার কোত্থেকে গেল এই ইউ, কি কোথা থেকে এলো? ইউনিফাইড। ইউনিফাইড। তো এই যে অ্যাটমিক মাস ইউনিট, এটাকে পরবর্তীকালে চেঞ্জ করে সিম্পল করার জন্য ইউ বলে লেখা হয়। তো তার মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু 98 AMU। মানে কিভাবে বেরোচ্ছে না হাইড্রোজেন 2 ইন্টু 1 প্লাস সালফার 32 অক্সিজেন 16 ইন্টু 4 এত AMU মানে 98 AMU মানে 98 ইউ, মানে বোঝাচ্ছে মাস অফ 1 H2SO4 মলিকিউল। তুই যা যা অ্যাটমের ক্ষেত্রে পড়েছিস সেই জিনিসগুলোকেই মলিকিউলের মধ্যে কনভার্ট করে দিলে, মানে জুড়ে দিলেই তোর মলিকিউলের ক্ষেত্রেও চলে আসবে। তাহলে তোর ওখানে ছিল যা যা, সেখান থেকে তুই রিলেটিভ অ্যাটমিক মাস, রিলেটিভ মলিকিউলার মাস, অ্যাটমিক মাস, মলিকুলার মাস, গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকুলার মাস, এটা হচ্ছে রিলেটিভ নাম্বার। ধর H2SO4 এটা হবে 98, H2SO4 তো মলিকিউল নয়, সরি এখানে সব লিখতে পারবি না, কোথায় গেল ইরেজারটা, কোথায় গেল, এখানে এটা লেখা যাবে না, সরি। মলিকুলার ক্ষেত্রে যদি তুমি লিখিস এখানে তুই H2SO4 এর ক্ষেত্রে, H2SO4 এর ক্ষেত্রে এটা 98 লিখবি, এটা 98 AMU, কিন্তু AMU কে এখন ইউ করে লেখা হয়, আর এটা 98 গ্রাম। এইগুলোর মধ্যে কিন্তু তফাৎ হয়ে গেল, এটা তফাৎ হয়ে গেল। আর অ্যাটমের ক্ষেত্রে যখন লিখিস তখন এটা লিখিস। আমার মনে হয় বুঝতে পেরে গেছিস। এটা মলিকুলার মাস মানে অ্যাটমিক মাস দিয়েই ব্যাপারটা বোঝা যাবে যে মলিকুলার মাসটা কি হবে। তো মলিকুলার মাস অ্যাটমিক মাস গুলোকে সবই একসাথে করে অ্যাড করে দিলেই কিন্তু মলিকুলার মাস চলে আসবে। এবারে ইউনিটটা তুমি যেরকম লিখবে সেই অনুযায়ী গ্রাম হতে পারে, এমইউ হতে পারে, বা ইউ হতে পারে, বা কোনো ইউনিটলেস হতে পারে। ধর অক্সিজেন 16, এবারে তোর যদি তুই 16, এটা হলো 16 হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। এবারে তুই লিখলি যে 16 AMU, তখন কি বুঝিয়ে গেল মাস অফ 1 মিথেন মলিকিউল। তুই জায়গায় যে এখানে গ্রাম মারলি তখন হলো মাস অফ 1 মিথেন মলিকিউল, এরকম হয়ে গেল। যেই তুই AMU দিবি সঙ্গে সঙ্গে একটা মলিকিউল, ওখানে যেরকম AMU দিয়েছিস একটা অ্যাটমের বুঝিয়েছিস, সেরকম একটা মলিকিউলের বোঝাবে। জাস্ট খুব ইজি ব্যাপার, খুব ইজি ব্যাপার, ক্লিয়ার হয়ে গেলে ব্যাপারটা এর মতো সোজা আর কিছু নেই। তো 16 গ্রাম। এবার দেখ আরো আমি তোকে এক্সাম্পল দেবো, এমন কিছু ব্যাপার না। এখানে ধর ওয়াটার, HClO4, H2SO4, এগুলো সবই তুই মোলার মাস এরকম বের করতে পারিস, সব অ্যাড করে করে বের করবি, কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই, সমস্যা কিচ্ছু নেই, এরকম অ্যাড করে করে বের করবি। এবারে প্রবলেম হচ্ছে যে এর গায়েতে তুই কি ইউনিট বসাবি, সেই অনুযায়ী জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ওয়াটার 80,
ওয়াটার আছে নিউমেরিক্যাল, কিন্তু যেই 18 এমইউ বললি তখন কিন্তু একটা ওয়াটার মলিকিউল বোঝাচ্ছে, আর যেই তুই এখানে গ্রাম বলে দিলি তখন কিন্তু 1 মোল বোঝাচ্ছে। এই জিনিসটা যদি মনের মধ্যে ঢুকে যায়, সবাই ভাবে যে বোধহয় একটা ওয়াটার মলিকিউল বোধহয় 18 গ্রাম। আসলে এগুলো ভুল কথা। কারণ ভুলটা কোথা থেকে হচ্ছে, দেখ H2O যখন তোর বসাচ্ছে তখন এখানে দুটো হাইড্রোজেন, এবার দুটো হাইড্রোজেন এবারে একটা হাইড্রোজেন 1 করে প্লাস 16, এবারে এই 16টা কার? এই 16 কি একটা অক্সিজেনের ওয়েট 16? না, ভুল হচ্ছে তো। এগুলো হচ্ছে সব এমইউ তে তোর লেখা উচিত ছিল, 18 এমইউ। এবারে কেউ যদি গ্রামে লেখে, ধর H2O এবারে 2 ইন্টু 1 প্লাস 16, এখানে যদি গ্রাম লেখে তাহলে 18 গ্রাম, তাহলে কি সে একটা ওয়াটার বলতে চাইলো? থোড়ি একটা বলতে চাইলো, 1 এটা mole. কিন্তু অ্যাভোগাড্রো নাম্বারটা বলতে চাইলো, তবে 18 গ্রাম এলো। তো সেই জন্য ওটা এমনিতেই ওয়াটারের জন্য বসাচ্ছে। এবারে ভাবতে পারছে না যে একবার 18 বসাবো, 18টা একটা ওয়াটারের নাকি হয়। এই যে অ্যাভোগাড্রো নাম্বারটার পাশে অলিখিত ভাবে পাশে বসে রয়েছে, যেই তুই গ্রাম বসাচ্ছিস তখন গ্রাম মানেই হচ্ছে গ্রাম মোলার মাস, গ্রাম মলিকুলার মাস স্যার, এক মোল হয়ে যাবে। হ্যাঁ, স্যার 1 মোল H2SO এর মধ্যে 2 মোল হাইড্রোজেন অ্যাটম আছে? 1 মোল H2SO4 এর মধ্যে 2 মোল হাইড্রোজেন অ্যাটম আছে? না, এরকম ভাবে ভুল হচ্ছে, কথাটা বলা ভুল হচ্ছে। আমি তোকে বলছি কথাটা বলা ভুল হচ্ছে। যদি 2 মোল অ্যাটম হাইড্রোজেন, 2 মোল অ্যাটম হাইড্রোজেন আছে, বা 1 মোল মলিকিউল হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে, তো দুটো হাইড্রোজেনকে তুই 2 মোল অ্যাটম বলতে পারিস বা 1 মোল মলিকিউল বলতে পারিস। মোল অ্যাটম বা মোল মলিকিউল এরকম ভাবে বলবি না। 2 মোল হাইড্রোজেন অ্যাটম আছে এরকম ভাবে বলবি না, মোলের পরে অ্যাটম বা মলিকিউলটা বসাতে হয়। 2 মোল অ্যাটম হাইড্রোজেন বা 1 মোল মলিকিউল হাইড্রোজেন, এভাবে বলতে হয়। টার্মিনোলজিটা ঠিক করতে হবে। 2 মোল হাইড্রোজেন অ্যাটম আছে এরকম নয়, এই প্রশ্নটা ভুল প্রশ্ন, এই কথাটা ভুল আর কি। বলতে হবে 2 মোল অ্যাটম, 2 মোল আছে, কি আছে না অ্যাটমস অফ হাইড্রোজেন, 2 মোল অ্যাটম হাইড্রোজেন, 1 মোল অ্যাটম সালফার, 4 মোল অ্যাটম অক্সিজেন, এভাবে H2SO4 এর মধ্যে তাই আছে। ওগুলোকে মোল দিয়ে বলতে পারিস। হ্যাঁ, তো জিপসাম খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। অ্যাকচুয়ালি জিপসামের একটা ক্যালসিয়াম সালফেটের সাথে, আমার কথাটা ভালো করে শোন, একটা ক্যালসিয়াম সালফেটের সাথে জিপসামের ফর্মুলা, প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা, এসব স্টুডেন্টরা বুঝতে পারে না, উল্টো পাল্টা করে। এই যে জিপসামে দুটো জল আছে, সেটা একটা ক্যালসিয়াম সালফেটের জন্য দুটো জল আছে। বোঝার চেষ্টা কর, একটা ক্যালসিয়াম সালফেটের জন্য দুটো জল আছে, দুটো জল পুরো 18 দিয়ে মাল্টিপ্লাই করে 2 কে ওর সাথে অ্যাড করে দিতে হবে 172। এবারে ধর এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। এই বিষয়টা হচ্ছে কি রকম না, এখানে হাফ জল মানে কি, হাফ জল মানে কি, অ্যাকচুয়ালি তোর এটা 2CaSO4H2O। বিষয়টা হচ্ছে এরকম, এই জিনিসটাকে এইভাবে লেখা হয় ক্যালসিয়াম সালফেটের, কারণ ক্যালসিয়াম সালফেটে যে একটাতে যে দুটো জল আছে তার মধ্যে একটা জল বেরিয়ে চলে যায়, সেই জন্য এইখানে জলটা কিন্তু কমে যায়। প্লাস্টার অফ প্যারিসের মধ্যে একটা ক্যালসিয়াম সালফেটের রেসপেক্টে কত জল আছে সেটা হিসাব করে বের করা হয়। প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলাটা সেই জন্য হাফ H2O দেখায়, এখানে হাফ H2O চলে আসে। অ্যাকচুয়ালি হাফ H2Oটা ওটা একটা ক্যালসিয়ামের সালফেটের সাথে কত জল আছে সেটা, আসলে দুটো ক্যালসিয়াম সালফেটের সাথে একটা জল আছে, দুটো ক্যালসিয়াম সালফেটের সাথে একটা জল আছে।
একটা ক্যালসিয়ামের সালফেটের সাথে দুটো জল ছিল জিপসামে, জিপসামকে হিট করে প্লাস্টার অফ প্যারিস করা হয়। সেই জন্য প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলাটা সবসময় মনে রাখবি, CaSO4 হাফ H2O বা 2CaSO4 ডট H2O, এটা মনে রাখলেই হবে। প্লাস্টার অফ প্যারিস, জিপসাম, এগুলো এমন ধরনের কম্পাউন্ড না, এগুলো জেনারেল নলেজের মতো, ইন্ডিয়ার ক্যাপিটাল কি, এরকম টাইপের প্রশ্ন। এগুলো কেমিস্ট্রির বেসিক জিনিস। তোকে এখন জিপসামের ফর্মুলা, তুই এখন লোকজনকে যদি জিজ্ঞাসা করি জিপসামের ফর্মুলা কি, এসব লোকে ভালো চোখে দেখবে না, ভাববে যে এগুলো মানে এরা বেশি দূর কেমিস্ট্রি নিয়ে যেতে পারবে না, এরা নিট ফিটে এইসব জায়গায় চান্স পাবে না, ওসব জায়গায় বুঝতে পারবে। আরে ফটাকসে ছোট মানে একদম শুরুর থেকেই কনসেপশন এমন ভাবে তৈরি করতে হবে যে এগুলো আর কি জলের মতো তোর মেমারিতে এমনিতেই থেকে যাবে, এমনিতেই থেকে যাবে। এই এই ব্যাপার না করতে পারলে তুই দেখবি যে পরে যখন তুই পড়তে যাবি তখন হাইফাই জিনিস যখন পড়বি তখন এই ছোটখাটো জিনিসগুলো তোকে বিঁধবে। তখন অনেক স্যার। কিছু জিনিস পড়েছিস। হ্যাঁ স্যার স্পেশাল নামস মনে রাখতে হবে, যেমন অ্যাকোয়া 40 ওগুলোকে মনে রাখতে হবে আমি স্পেশাল নামস বলতে গুলো। থাকবো, আমি বলতে থাকবো কোনগুলো মনে রাখতে হবে কোনগুলো মনে রাখতে হবে না, আমি বলতে থাকবো। যেখানে ট্রিক Okay. লাগবে সেখানে আমি সবই, নিটের কোশ্চেন থেকে শুরু করে আইআইটি জয়েন্টের কোশ্চেন সবই আমি দেখি, আমার সবই ব্যাচ আছে। কিন্তু আমি তোকে বলবো ইনফরমেশন কোনগুলো লাগবে, সব জিনিস তো আর মনে রাখতে হয় না ওইভাবে, তো সেই জন্য আমি Okay, sir. টাইম টু টাইম বলবো। পটাশিয়াম ফেরোসায়ানাইড K4 FeCN6 4 মাইনাস, এসব জায়গায় আয়রন 56, কার্বন 6 ইন্টু কার্বন 12, 212 মোলার মাস, এগুলো ছোটখাটো। এটা দেয়া মানেই হচ্ছে তোর বোঝাচ্ছে যে একটা যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড মলিকুলার মাস বলিস তাহলে 212 AMU। এখন এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে, আমি খুশি যে এই ব্যাপারটা AMU গ্রাম দিয়ে, যে এএমইউটাকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করে, ইউনিফাইড মাস ইউ দিয়ে রিপ্রেজেন্ট করে, তো সেটা তুই করতে পারিস, কোশ্চেন পেপারে থাকে। কিন্তু এএমইউ টাও ইউপ্যাক অ্যাপ্রুভ করে, এএমইউটাও কিন্তু চলবে, কোনো অসুবিধার কিছু নেই। তো আমি তোকে সমস্ত বিষয়গুলো নিয়ে বলতে বলতে যাচ্ছি। এবারে দেখ যে 1.8 গ্রাম গ্লুকোজ আছে, তাতে কতগুলো টোটাল নাম্বার অফ অ্যাটমস ইন গ্লুকোজ, কতগুলো অ্যাটম আছে। 1.8 গ্রাম গ্লুকোজ আছে, তাতে টোটাল কতগুলো অ্যাটম রয়েছে, এটা একটা প্রশ্ন। এটা একটা এসেছিল, এরকম ধরনের প্রশ্ন থেকে আমি দিয়েছি। আসলে এইসব সম্পর্কে একটু প্র্যাকটিস করিয়ে দেওয়া। তো কতগুলো অ্যাটম আছে গ্লুকোজে, সেটা যখন তুই করতে যাবি তখন সবসময় মোলেতে কনভার্ট করবি। এবারে মোলেতে কনভার্ট করবি মানে গ্রাম মলিকুলার মাস, মানে গ্লুকোজের তুই গ্রাম মলিকুলার মাস এটা বের করবি গ্রামেতে। তো 1.8 ওটা 180 বেরোবে গ্লুকোজের। এগুলো মুখস্থের মতো তোর মনে থেকে যাবে, গ্লুকোজের ওসব হিসাব করে টোরে বের করা মানে দরকার নেই, 180 বেরোবে। এবারে গিভেন মাস বাই মোলার মাস, এটা বসিয়ে দিবি 180 গ্রাম, তাহলে 0.01 মোল বেরিয়ে গেল। এবারে দেখ গ্লুকোজের মধ্যে কিন্তু 6টা কার্বন, একটাতে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন রয়েছে। তো তোর যত মোল হবে তত একটাতে যা থাকবে মোলে কি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে তুই মাল্টিপ্লাই করবি 0.01, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি তুই মাল্টিপ্লাই করিস, একটা গ্লুকোজে 24টা অ্যাটম রয়েছে, 6 প্লাস 12 প্লাস 6 24টা অ্যাটম রয়েছে, দুটো গ্লুকোজে ডাবল থাকবে, তিনটে গ্লুকোজে। তো 0.01 মোলে 0.01 মোল ইনটু এত অ্যাটম। এবারে 0.01 মোল মানেই হচ্ছে 0.01, 1 মোল মানেই হচ্ছে 6.02 ইনটু 1023 ইনটু 24 অ্যাটম। তো ইজিলি এসব ক্যালকুলেশন তুই করতে পারবি, এরকম কোনো প্রবলেমের কিছু হবে না, কোনো সমস্যার কিছু হবে না। এখানে আমি যেভাবে তোকে বুঝিয়ে যাচ্ছি তাতে বেসিক জিনিস পরিষ্কার হবে। এবারে যদি তোকে বলে যে টোটাল নাম্বার অফ কার্বন অ্যাটম,
তাহলে আলাদা করে কার্বন অ্যাটমের যে ছটা যে C6H12O6 ছটা করে যে কার্বন, সেখানেও সেই মোল বের করে নিবি। এবারে ছটা কার্বন অ্যাটম, তাহলে এখানে 6 অ্যাটম, এখানে ছটা কার্বন অ্যাটম রয়েছে, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করবি, আর কিছু হবে না, এখানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে এখানে চলে আসবে, 6 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে ভ্যালু বের করে ফেলবে। তাহলে কোনো একটা পার্টিকুলার অ্যাটমের বের করতে দিতে পারে, বা টোটাল কতগুলো অ্যাটম আছে কোনো একটা কম্পাউন্ডে সেটা বের করে দিতে পারে, হাইড্রোজেন অ্যাটম বের করতে দিতে পারে, 12 দিয়ে মাল্টিপ্লাই করবি। একই ব্যাপার সোজা অক্সিজেন অ্যাটম বের করতে দিতে পারে, অক্সিজেন অ্যাটমেও তুই করে ফেলতে পারবি। আবার কখনো কখনো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইসবও বের করতে দেয়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বলো, সোডিয়াম ক্লোরাইডের এত গ্রাম, তখনও তুই মোলেই কনভার্ট করবি। মোল গ্রামেতে তুই কোনো কিছু জিনিস রাখবি না, মোলে কনভার্ট করবি। মোলে কনভার্ট করলেই কিন্তু সব মোলার মাস, অ্যাটমিক মাস, এইসবেতে সব কিছুর সাথে রিলেশনশিপ পেয়ে যাবি। তুই সবসময় মোলে কনভার্ট করবি, হ্যাঁ, সেই জন্য এটা মনে রাখবি। এবারে তোর মোল হয়ে গেল, এবারে নাম্বার অফ ইলেকট্রন, প্রোটন, সোডিয়াম ক্লোরাইড, এবার তুই ইলেকট্রন কতগুলো তোর ইলেকট্রন ভাবতে হবে। এবার সোডিয়ামে 11টা ইলেকট্রন, ক্লোরিনে 17টা ইলেকট্রন, তাহলে টোটাল 28টা ইলেকট্রন। 28টা ইলেকট্রন, এখানে গ্লুকোজ না, এটা NaCl হবে। তো 28টা ইলেকট্রন, তাহলে 0.01 28 দিয়ে মাল্টিপ্লাই করে নাম্বার অফ ইলেকট্রন বেরিয়ে যাবে। প্রোটন, প্রোটন তাও বেরিয়ে যাবে, হিসাব করলে তোর প্রোটনটাও বেরিয়ে যাবে, নিউট্রনও বেরিয়ে যাবে, যা যা আছে সবই বেরিয়ে যাবে। হ্যাঁ, এখানেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, 1.6 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, সেখানেও নিউট্রন এতগুলো রয়েছে নিউট্রন, সেগুলো বের করতে পারবি, কোনো অসুবিধার কিছু হবে না। এবারে ভলিউম যদি দিয়ে দেয় তাহলে কি করবি না, ml যদি দেয় 22,400 দিয়ে ডিভাইড করবি, আর যদি লিটারে দেয় তাহলে 22.4 লিটার দিয়ে তুই ডিভাইড করবি। আমরা এখানে এসটিপি, আমাদের এখানে এসটিপি এখন যেটা নর্মাল, যেটা আমরা 22.7 দিয়ে ডিভাইড করছি, এটা সিম্পল ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু আমাদের ইউপ্যাক সিস্টেম বদলে গেছে। তো এখন আমাদের যে 1 বার হয়ে গেছে, এবং সেই জন্য 22.4 লিটার দিয়ে আমাদের ডিভাইড করলে এসটিপি তে থাকলে বা এনটিপি তে থাকলে এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে, কিন্তু এটা মেলে না, সেই জন্য আমরা একটু চেঞ্জ করে ওই 22.7 লিটার ওটা দিয়ে ডিভাইড করার দরকার। তবে আমি অনেক জায়গায় দেখেছি যে 22.4 দিয়েও করা রয়েছে, এখনো সবে চেঞ্জ হয়েছে, সেই জন্য সবে হয়তো সকলের কাছে খবরটা পৌঁছয়নি ঠিকঠাক ভাবে, তো সেই জন্য হয়তো এখনো চলছে, কিন্তু পরে কেটে দেবে। আর কম্পিটিটিভ এক্সামে কিন্তু 22.7 লিটার দিয়ে লিখতে হবে। কম্পিটিটিভ এক্সামে কিন্তু এইসব ফিটের পরীক্ষায়, নিট বা এমস এর যে পরীক্ষা হয়, এইসব পরীক্ষায় কিন্তু 22.7 দিয়ে লিখতে হবে। হয়তো বোর্ডসের পরীক্ষা হয়তো ক্ষমাজ্ঞা করতে পারে, কিন্তু বাকি জায়গায় কিন্তু লেখা যাবে না। বইতে কিন্তু 22.4 দিয়ে সব অঙ্ক করেছে, 22.7 দিয়ে করা নেই। আচ্ছা, তো এখানে কতগুলো ইলেকট্রন আছে সেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে বের করতে পারি। Calculate the volume occupied by 67.2 liter of carbon dioxide at 1 atmosphere. এখানে 1 atmospheric প্রেসারে কত কার্বন ডাই অক্সাইড, এখানে নাম্বার অফ মোলস বের করতে হবে। নাম্বার অফ মোলস, এটা 1 atmosphere, এটা 1 atmosphere দেয়া রয়েছে, তো ন্যাচারালি 1 বার দেয়া নেই, তো 1 atmosphere দেয়া থাকলে তো আমরা 22.4 ধরবো। তো 22.4 ধরে সেখানে 67.2 লিটার মানে মোল বের করে ফেললাম, এবং 1 মোল গ্যাস মানে 22.4 লিটার। 22.4 লিটার মানে 3 মোল গ্যাস, তাহলে 3 মোল গ্যাস মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এটা অনেকে ভাবে যে ভলিউম তো দেয়াই রয়েছে, আবার ভলিউম কি বের করবে। অ্যাকচুয়ালি এটা যে ভলিউমটা দেয়া রয়েছে, এটা কিন্তু 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে নয়। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে কিন্তু ভলিউম বের করতে হয়। 1 অ্যাটমসফিয়ারিক, এই অঙ্কটা একটু গন্ডগোল আছে, 1 অ্যাটমসফিয়ারিক এন্ড 273 কেলভিন, এটা কিছু না বলে দেওয়া থাকে 273 কেলভিনই ধরতে হয়, তাই সেটাতে অসুবিধার কিছু নেই। তো আমরা এভাবে আমি তোকে অ্যাটমিক মাস বা এদের কনসেপশনটা পড়ালাম, এবং কিছু অঙ্ক এখানে করালাম। কয়েকটা অঙ্ক আছে আমি করতে দিয়ে দেবো, এগুলো আমি ওখানে দিয়ে দেবো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফ্লোরাইড, কয়েকটা অঙ্ক এরকম দিয়েছে। আচ্ছা, এবারে একটা জিনিস বোঝার চেষ্টা কর, যে অ্যাটমিক ওয়েটটা যেটা,
অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস যাই বলিস না কেন, সেটা আমি তোকে কি বলেছি? আমি তোকে বলেছি যে ওই মাস নাম্বার যেটা হবে সেটাই হবে অ্যাটমিক মাস, শুধু এমইউ বসিয়ে দিই। কিন্তু দেখা যায় যে কখনো কখনো কিন্তু কিছু কিছু গন্ডগোল চলে আসতে পারে। যাদের আইসোটোপ আছে, আইসোটোপ মানে সেম অ্যাটমিক নাম্বার বা ডিফারেন্ট মাস নাম্বার, আইসোটোপ যাদের রয়েছে তাদের আমরা যখন অ্যাটমিক মাস বের করি তখন ওই মাস নাম্বারের সাথে ধর আমি ধর কার্বন 12 আছে, কার্বন 13 আছে, কার্বন 14 আছে, এর অ্যাটমিক মাসটা 12 এমইউ হবে, এর অ্যাটমিক মাসটা 13 এমইউ হবে, এর অ্যাটমিক মাসটা 14 এমইউ হবে। কিন্তু যদি বলে অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ কার্বন, কার্বনের অ্যাভারেজ অ্যাটমিক মাস কত হবে, তখন তো আমার তিনটে মিলিয়ে করতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু আলাদা হবে। তো সেখানে আইসোটোপ যদি থাকে, ধর লিথিয়াম আছে 6, 7, 8, তো লিথিয়াম 6, 7, 8 যে রয়েছে তার যে অ্যাভারেজ অ্যাটমিক মাস সেখানে কিন্তু 6 ও না, 7 ও না, 8 ও না, কত 6.941 লিথিয়াম, মানে 7 এর কাছাকাছি আর কি। ঠিক, আবার ধর এটা কার্বন 12, 13, 14, একটা 12 আছে, 13 আছে, 14 আছে, এর এখন অ্যাটমিক মাস 12.011 এরকম অ্যাটমিক মাস দেখাচ্ছে। তো এগুলোতে তো সভাপতি চিন্তা হয়ে যাচ্ছে যে স্যার যেটা বলেছিলেন সেটা তো হচ্ছে না। হ্যাঁ, তো অক্সিজেনের এরকম 15.999 এরকম একটা আসছে। তো আমরা এটাকে নিয়ারেস্ট হোল নাম্বারটাই আমরা ধরি, সে নিয়ে ওই অ্যাটমিক মাস নাম্বার যেটা 15.999, তো এটা 16 আমরা ধরি, 16 ধরলে অসুবিধার কিছু নেই। কিন্তু তবুও এক্সাক্ট ভ্যালু যদি জানতে হয় তাহলে সেটা কিভাবে জানবো, কিভাবে ব্যাপারটা সম্ভব? তো আমাদের পার্সেন্টেজ অফ অ্যাবান্ডান্স জানতে হবে। দেখেন ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আমি, যে মাস নাম্বারের সাথে অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাসের ডিফারেন্সটা কোন জায়গা থেকে আসছে। আমি তো তোকে আগেই বললাম যে মাস নাম্বারটাই লিখে দিবি অ্যাটমিক ওয়েটের ক্ষেত্রে, কিন্তু ডিফারেন্সটা আসছে কোথা থেকে? না, মাস নাম্বারের সাম অফ নিউট্রন এবং প্রোটন এই দুটোকে অ্যাড করে তাদের সামটাকে দিয়েই মাস নাম্বার বেরোয়। কিন্তু অ্যাটমিক মাসটা হচ্ছে কি না, অ্যাভারেজ অ্যাটমিক মাস একটা যদি থাকে কোনো অসুবিধার কিছু হতো না, কিন্তু আমরা তো প্রত্যেকটার মাস না অ্যাটমিক মাস তার অ্যাভারেজ নিয়ে তার থেকে তো অ্যাটমিক মাসটা বের করছি, অ্যাভারেজ অ্যাটমিক মাস, তো সেই জন্য একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো সেই কারণে বলা হচ্ছে যে নেচারে যে এলিমেন্ট থাকে সেটা তো অনেক রকম ফর্মে থাকতে পারে। তো অনেক রকম ফর্মে থাকলে তাদের যে পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্স, কেউ 20%, কেউ 45%, কেউ 35%, এরকম পার্সেন্টেজ অনুযায়ী থাকে, যেটা কিনা ক্যালকুলেট করে বের করা যায় কত পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট করে রয়েছে। এই প্রত্যেকটার পার্সেন্টেজ কি করব আমরা না, অ্যাভারেজ অ্যাটমিক মাস বের করার সময় ধর তিনটে আছে, একটা হচ্ছে অ্যাবান্ডেন্স A%, B%, C%, মানে ওটার রেশিও করার সময় ওটা A%, B%, C% যদি তিনজনের অ্যামাউন্টের রেশিও বলো, এবং মোল পার্সেন্টও ওই একই ব্যাপার, A%, B%, C%, ওগুলোকে মোল পার্সেন্টও বলে, অ্যাবান্ডেন্স পার্সেন্টও বলে, রেশিও পার্সেন্টেজও বলে। তো আমরা কিভাবে অ্যাভারেজ মোলার মাস বের করব বা অ্যাটমিক মাস বের করব?
পার্সেন্টেজ অফ আইসোটোপ 1, প্রথম আইসোটোপের পার্সেন্টেজ ইনটু তার অ্যাটমিক ওয়েট, দ্বিতীয় আইসোটোপের পার্সেন্টেজ ইনটু তার অ্যাটমিক ওয়েট, তৃতীয় পার্সেন্টেজ ইনটু তার অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই 100, টোটাল পার্সেন্টেজ অফ আইসোটোপ মানে 100, মিলিয়ে যেটা হবে সেখান থেকে আমরা এটা বের করতে পারি। আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধর এরকম একটা অঙ্ক দিয়েছি, এটা অঙ্কটা এসছিল, আইসোটোপিক মিক্সচার ম্যাগনেসিয়াম কন্টেন্টস 80 মোল পার্সেন্ট, মানে পার্সেন্টেজ যেটা সেটা, এরকম মোল পার্সেন্ট কথাগুলো লিখে দেয়, সবাই চমকে ওঠে এটা আবার কি মোল পার্সেন্ট মানে কি। তো চমকানোর কোনো ব্যাপার নেই, আমি তোকে দেখিয়েই দিচ্ছি। তো অ্যাভারেজ অ্যাটমিক মাস সেটা হচ্ছে 24.31। তো ম্যাগনেসিয়াম কন্টেন্টস 80%, এইটা 24টা হচ্ছে 80% আছে, আর বাকি 25 বা 26 মিলিয়ে কত আছে না রেস্ট। তো রেস্ট মানে হচ্ছে 20% মিলিয়ে রেস্ট, তাহলে তার মধ্যে এটা যদি ধরি এক্স, তাহলে এটা 20 মাইনাস এক্স, তাহলে এদের অ্যাভারেজ তুই বের করবি কিভাবে না 24.31 ইকুয়ালস টু কি না প্রথমটা হচ্ছে 80% এবং তার অ্যাটমিক মাস কত 24 প্লাস সেকেন্ডটা কত, সেকেন্ডটা হচ্ছে আমি এক্স ধরেছি, এক্স ইন্টু কত তার 25, এক্স ইন্টু 25, থার্ডটা এখানে লেখার জায়গা নেই, থার্ডটা হচ্ছে কত 20 মাইনাস এক্স ইন্টু তার কত 26 ডিভাইড বাই 100। তো এখান থেকে তুই এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করবি। ইজি ব্যাপার, সিম্পল ব্যাপার, যে দুটো মিলিয়ে 20% রয়েছে, তাহলে একটা এক্স হলে আর একটা 20 মাইনাস এক্স হবে, প্রত্যেকের পার্সেন্টেজ ইনটু তার যে মাস নাম্বার ছিল, মাস নাম্বারটাই তো ওর অ্যাটমিক মাস, তো প্রত্যেকের পার্সেন্টেজ ইনটু মাস নাম্বার এগুলো তুই মাল্টিপ্লাই করছিস, মাল্টিপ্লাই করে তোর যে ভ্যালু আসছে সেখান থেকে এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করছিস, ওটাই হচ্ছে মোল পার্সেন্টেজ। মোল পার্সেন্টেজ নিয়ে ঘাবড়াবি না, এমনি পার্সেন্টেজে যেটা ওটাই পার্সেন্টেজ, ওটাই মোল পার্সেন্টেজ, সব ক্ষেত্রেই একই, কোনো অসুবিধার কিছু নেই। তো আমি এখানে তোকে আইসোটোপিক মাস মিক্সচারে তার রেসপেক্টে আমি তোকে বললাম যে কিভাবে তুই আইসোটোপিক মিক্সচারের অ্যাভারেজ অ্যাটমিক মাস দেওয়া থাকলে সেখান থেকে তুই বের করতে পারবি। এটা একটা পরীক্ষা আসা অঙ্ক, এমন কিছু ব্যাপার নয়, সোজাই অঙ্ক। লোয়ার অ্যাটমিক ওয়েট তারপরে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট হার সবসময় কি হয় না, ধর লিথিয়ামের 6, লিথিয়ামের 7, লিথিয়ামের 8 এরকম যদি হয়, তাহলে অ্যাভারেজ অ্যাটমিক ওয়েটটা সবসময় এই মাঝামাঝি যে অ্যাটমিক মাস তার কাছাকাছি হয়। অ্যাভারেজটা হচ্ছে হায়ারটাতেও হয় না, লোয়ারটাতেও হয় না, যেটা মাঝামাঝি যেটা তার অ্যাভারেজ অ্যাটমিক মাসটা তার কাছাকাছি হয়। এটা তুই করতে করতেই দেখতে পাবি, হায়ার অ্যাটমিক মাস সবসময় বেশি হয়, অ্যাভারেজটা মাঝামাঝি হয়, লোয়ার অ্যাটমিক মাসটা সব থেকে নিচে হয়। Value of average atomic mass closer to that of isotope which is higher in abundance, মানে যেটা পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্স যেটা বেশি থাকে তারই কাছাকাছি মোটামুটি হয়। তো পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্স কোনটার বেশি থাকে, সেটা লোয়ারের দিকে বেশি হলে তার কাছাকাছি চলে আসে, বা হায়ারের দিকে বেশি হলে তার কাছাকাছি চলে যায়, কিন্তু মাঝামাঝি জায়গাটাই থাকে, মাঝামাঝি জায়গাটা থাকে। ধর আমি বলছি যে কার্বন 12, কার্বন 13, কার্বন 14, তা 12টার পার্সেন্টেজ সব থেকে বেশি, তো এটা কিন্তু অ্যাভারেজটা এর কাছাকাছি হবে, 12 বা 13 এর মাঝামাঝি জায়গায় হবে, এর মাঝখানের জায়গাটাতেই এর হবে, মানে 12 এর কাছাকাছি হবে, যেটার পার্সেন্টেজ বেশি, অ্যাবান্ডেন্স যেটা বেশি তার কাছাকাছি সবসময় অ্যাভারেজটা হবে। ক্লোরিন 35, ক্লোরিন 37, তো পার্সেন্টেজ অফ অ্যাবান্ডেন্স 35টা হচ্ছে 75%, তাহলে দেখ অ্যাভারেজটা কত হবে,
অ্যাভারেজটা ক্লোরিনের হয় জানিস নিশ্চয়ই 35.5, মানে এই দুটোর মাঝামাঝি হচ্ছে, কিন্তু 35 এর কাছাকাছি আসছে 35.5। কিভাবে 30, এটা কিভাবে বের করবো না, অ্যাভারেজ অ্যাটমিক মাস ইকুয়ালস টু এটা 35 মানে এটা 35টা বলেছে 75%, তাহলে 37টা এখানে প্লাস কর, 37টা কত, 37টা হচ্ছে 25% ডিভাইড বাই 100, এটা করলে 35.5 হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস। এভাবে বের করতে পারি আমরা অনেকগুলো আইসোটোপ থাকলে তাদের পার্সেন্টেজ অফ অ্যাবান্ডান্স, তাদের পার্সেন্টেজ কত আছে সেই পার্সেন্টেজ দিয়ে বসিয়ে আমরা এটা করতে পারি। এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস যখন মেলে না। এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে, তোরা চেষ্টা করবি, হোমওয়ার্ক ট্রাই করবি, ফাইন্ড আউট দ্য মোল পার্সেন্টেজ। একই রকম আমি যেটা একটা ম্যাগনেসিয়ামের অঙ্ক দেখালাম ওরকম ধরনেরই অঙ্ক এখানে একটা দুটো দেওয়া রয়েছে, এটা একটু চেষ্টা করবি, আমার মনে হয় পারবি। এবারে যদি একটা গ্যাসের মিক্সচার আছে, দেখ এটা অনেক জায়গাতেই আমরা যে গ্যাস চ্যাপ্টার বলে একটা চ্যাপ্টার রয়েছে, গ্যাসিয়াস স্টেট বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে গিয়েও আমি তোকে বলবো, এরকম কোনো ব্যাপার নয় এখানে বলা হচ্ছে মানে ওখানে, কিন্তু ওখানেও আরো ডিটেলে বলা হবে, কিন্তু এখানে একটু মোল যেহেতু বলা হচ্ছে তাই সেখানে কি ফর্মুলা ইউজ করবি না করবি একটু শিখিয়ে দেয়া। তো অ্যাভারেজ মোলার মাস অফ দ্য গেসিয়াস মিক্সচার, ভালো করে তুই দেখ যে গেসিয়াস মিক্সচার তার অনেকগুলো গ্যাস রয়েছে। হ্যাঁ, আমি সিম্পল ওয়েতে যাচ্ছি, অঙ্কেতে এরকম ডেটা দেয়া থাকবে, তোকে বের করতে হবে। অনেকগুলো গ্যাস রয়েছে, গ্যাস 1, গ্যাস 2, গ্যাস 3, এরকম অনেকগুলো গ্যাস রয়েছে। তো একটা গ্যাসের মোলার মাস হচ্ছে M1, আর একটার M2, আর একটা ধর M3, আরো গ্যাস থাকতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই। এর কত মোল আছে, N1 মোল আছে, এর N2 মোল আছে, এর N3 মোল আছে, এরকম রয়েছে। অ্যাভারেজ মোলার মাস তোকে বের করতে হবে, তুই সবসময় এইটা অ্যাপ্লাই করবি যে মোল ইকুয়ালস টু মাস বাই মোলার মাস, এই ফর্মুলা তোর সবসময় যেন মাথায় থাকে। তাহলে এম অ্যাভারেজ টোটাল মাস অফ দ্য মিক্সচার বাই টোটাল মোলস অফ দ্য মিক্সচার। অ্যাভারেজ যদি বের করতে হয়, মোলার মাস অ্যাভারেজ, এখানে মোলার মাস M1, এখানে M2, এখানে M3, তোকে অ্যাভারেজ মোলার মাস বের করতে হবে। তাহলে টোটাল মাস অফ দ্য মিক্সচার বাই টোটাল মোলস অফ দ্য মিক্সচার, তাহলে টোটাল মাস 1, মাস 2, মাস 3, এটা 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 অ্যাড করবি, ডিভাইডেড বাই N1 প্লাস N2 প্লাস N3, মোলগুলোকেও অ্যাড করবি, মোলার মাসগুলোকেও অ্যাড করে দিবি, তাহলে টোটাল তুই পেয়ে যাবি অ্যাভারেজ মোলার মাস। ব্যাস, এই ফর্মুলাটা ইউজ করবি, এটা দিয়ে তুই করতে পারবি। এবার শোন, টোটাল মাস অফ দ্য মিক্সচার বাই টোটাল মোলস অফ দ্য মিক্সচার, সেটা দিয়ে করতে পারবি। যদি এরকম মোলার মাস না দিয়ে মাস দেয়া থাকে তাহলে তুই কি করবি না, মোল বের করে নিতে হবে তোকে। সিম্পল ব্যাপার, মোল দেয়া নেই, N1, N2, N3 দেয়া নেই, এগুলো দেয়া নেই, তার বদলে 5 গ্রাম, 7 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম এইসব দেয়া রয়েছে। তো তখন মোলার মাস দিয়ে ডিভাইড করে তুই মোলগুলো বের করে নিবি, আর কিছু না। মাস বাই মোল, মাস বাই মোলার মাস ইকুয়ালস টু মোল, তো সেটা দিয়ে বের করে নিবি, বের করে নিয়ে ওই ফর্মুলা অ্যাপ্লাই করবি যে এখানে মাস, প্রথমটার মাস এত, দ্বিতীয়টার মাস এত, থার্ডটার মাস এত করে সেখান থেকে কি করবি না, ওপরে মাসগুলো লিখে ফেললি, ডিভাইড বাই নিচে মোল লিখে ফেললি, এম অ্যাভারেজ ইকুয়ালস টু ওপরে এটা মাস 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 ডিভাইড বাই মোল মোল মোল, ব্যাস, টোটাল মাস বাই টোটাল মোল, এম অ্যাভারেজ বেরিয়ে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। ভলিউম থাকলে সে ভলিউমও তুই ইউজ করতে পারিস, ভলিউমও উপরে নিচে দিতে পারিস, কোনো প্রবলেম কিছু নেই, ভলিউমও দিয়ে তুই করতে পারিস, ভলিউম দিয়েও তুই করতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। মোল বের করতে হবে, এটাই যা ঘটনা। এরকম ধর একটা অঙ্ক দিয়েছে, আমি তোকে দেখাচ্ছি, এই অঙ্কটা দিয়েছিল, gaseous mixture contains 4 gases, calculate the average molar mass of the mixture। এই একটা গ্যাস অক্সিজেন, হাইড্রোজেন, মিথেন আর নাইট্রোজেন,
এটার এত মোল, এটা এত মোল, এটা এত মোল, এটা এত মোল দিয়েছে। তাহলে তোকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এদের মাস তো কিছু দেয়া নেই, তাহলে মাস মানে কি? মোলার মাস ইন্টু মোল, মোলার মাস ইন্টু মোল, মোলার মাস ইন্টু মোল। তাহলে এরা অক্সিজেনের মোলার মাস 32 ইন্টু মোল, হাইড্রোজেনের 2 ইন্টু 4, এটা 16 ইন্টু 1, 14 ইন্টু 1, মোলার মাস ইন্টু এখানে ওপরে হয়ে গেল 31.4, 31.4। এবারে 31.4 ডিভাইডেড বাই তো করা হয়নি, এটা কি করে লিখে দিলাম, এখানে একটু ভুল আছে। 31.4 যদি এটা করে হয় তাহলে ডিভাইডেড বাই ওই 4 প্লাস 5.3, এখানে একটু ভুল আছে, এটা আমি করিনি, না করেই আমি এটা এম অ্যাভারেজ লিখে দিয়েছি। এম অ্যাভারেজ মানে হচ্ছে উপরেরটা করতে হবে ডিভাইড বাই এটা 4 প্লাস 1 5, এটা 0.2 আর 5.3 এটা দিয়ে ডিভাইড করতে হবে। যাক, এটা তুই দেখে নিস, এটা কোনো ব্যাপার না, এই ফর্মুলাটাই আমরা ইউজ করেছি, যদি দেখে নিস এটা একটা আমার ভুল হয়েছে। আচ্ছা, এখানেও তাই এরা আরেকটা দিয়েছিল যে নাইট্রোজেন অক্সিজেনের মিক্সচার রয়েছে 10:1 ভলিউম রেশিও। তো ভলিউমটাও তুই এখানে ইউজ করতে পারিস, এরকম কোনো ব্যাপার নেই। তোকে এখানে ভলিউমের রেশিও দেওয়া থাকলেও কিন্তু তোর কোনো প্রবলেম নেই, তুই ভলিউম ইউজ করতে পারবি। এখানে নাইট্রোজেন আর অক্সিজেন রয়েছে, এটার মোলার মাস হচ্ছে 28 ইন্টু 10 প্লাস 32 ইন্টু 1 বাই ভলিউম মানে N1, এখানে N1 প্লাস N2 হবে। সেটা মোলের রেশিওটাই ভলিউমের রেশিও হয়, এটা 10 প্লাস 1 মানে ভলিউমের মোলের পরিবর্তে তুই ভলিউমটা ইউজ করতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। সেখানে তুই এম অ্যাভারেজ তুই পেয়ে যাবি এটা ইউজ করলে। তো আমি তোকে বললাম যে কিভাবে নাম্বার অফ মোলস তারপরে বের করেছিস, এম অ্যাভারেজ বের করার পরে এবার 200 গ্রামকে অ্যাভারেজ দিয়ে ডিভাইড করেছিস। এই অঙ্কটা ভালো অঙ্ক, এটা অঙ্কটা গুড অঙ্ক, এটা অনেকেই ভুল করবে আর কি, সেটা আমি তোকে বলে দিলাম। তো এখানেও আরেকটা অঙ্ক রয়েছে, এরকম একটু অঙ্ক কয়েকটা আমি দিয়ে দিয়েছি, একই টাইপের অঙ্ক, পরীক্ষায় আসে বলে দিয়েছি। এখানেও দেওয়া রয়েছে এম অ্যাভারেজ বের করা অঙ্ক পরীক্ষায় আসে, এখানে কত পার্সেন্টেজ আছে সেটা। আচ্ছা, আরেকটা খুব সোজা পার্ট, এটা খুব সোজা, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ এলিমেন্ট ইন এ কম্পাউন্ড। এটা তোরা আগেও করে এসেছিস যে কোনো একটা এলিমেন্টের কত পার্সেন্ট রয়েছে, সেটা তুই ধর C6H12O6, তাহলে ওই এলিমেন্টটার মাস ডিভাইডেড বাই টোটাল মোলার মাস ইন্টু 100, এত পার্সেন্ট। তা কার্বনের পার্সেন্টেজ কত? কার্বন এখান থেকে মাসটা বের করবি, 6/72 72 ডিভাইডেড বাই টোটাল মাসের কত 180 ইন্টু 100, মানে 72/180 ইন্টু 100, এরকম করে তুই পার্সেন্টেজ 40% বের করে ফেলতে পারিস। এটা আমি বের করেছি। পার্সেন্টেজ অফ কার্বন, হাইড্রোজেনের পার্সেন্টেজ একই রকম ভাবে, হাইড্রোজেনের 12 ডিভাইড বাই 180 হবে, হাইড্রোজেনের পার্সেন্টেজ হবে এখানে 12/180, বা তুই অক্সিজেনের পার্সেন্টেজ বের করতে পারিস, অক্সিজেনের 16, এটা তো ওয়াটারে এরকম সবকিছুতে তুই পার্সেন্টেজ বের করতে পারিস। ওই এলিমেন্টটা কতটা আছে ডিভাইডেড বাই টোটাল মোলার মাস ইন্টু 100 বললেই তোর হয়ে যাবে। এটা আমি তোকে বলে দিলাম। আরেকটা জিনিস এখানে, ভেপার ডেনসিটি আর এমনি ডেনসিটির মধ্যে ডিফারেন্স আছে। ভেপার ডেনসিটি হচ্ছে কি না, হাইড্রোজেনের ডেনসিটি আর কোনো একটা গ্যাসের যে ডেনসিটি তার রেশিওকে বলে ভেপার ডেনসিটি। হাইড্রোজেনের ডেনসিটি দিয়ে ডিভাইড করতে হবে, এটা অবশ্যই তুই বুঝতে পারছিস যে রিলেটিভ ডেনসিটি। কোনো যখন রেশিও করবি, আগেই তো বলেছি আজকে, রেশিও যখন করবি তখন কিন্তু সেটার ডেনসিটিটা কিন্তু কোনো ইউনিট থাকবে না, সেটা রিলেটিভ ডেনসিটি হবে। ভেপার ডেনসিটি তাই। তো ভেপার ডেনসিটিটাকে আমরা মলিকুলার মাস অফ হাইড্রোজেন বাই মলিকুলার মাস অফ হাইড্রোজেন, উপরে গ্যাস বাই হাইড্রোজেন করতে পারি, কারণ m = 2d,
মানে মলিকুলার ওয়েট প্রপোর্শনাল টু ভেপার ডেনসিটি। তাহলে যেখানে ডেনসিটি লেখা রয়েছে সেখানে কিন্তু মোলার মাস দিয়েও তুই লিখতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। ডেনসিটি রেশিও মানেই কিন্তু মোলার মাসের রেশিও, যার মাস বেশি তার সার্টেন ভলিউমের, যার মাস বেশি তার ডেনসিটিও অবশ্যই বেশি। সেই জন্য এই ফর্মুলাটা ইউজ করতে পারিস। অথবা এখানে আমরা জানি যে মোলার মাস প্রপোর্শনাল টু ডেনসিটি, যে কথাটা আমি এক্ষুনি বললাম, সেই জন্য এই ফর্মুলাটা তুই ইউজ করতে পারিস। পেপার ডেনসিটি ইকুয়ালস টু মলিকুলার মাস বাই 2 বা m ইকুয়ালস টু 2d। এগুলো আগেও পড়ে এসেছিস, জাস্ট একটু জানিয়ে দিলাম, কারণ অঙ্কের করার সময় লাগবে, অঙ্ক করার সময় এই রিলেশনশিপ গুলো লাগবে, সেই জন্য বললাম। পেপার ডেনসিটি অফ এ গ্যাস 11.2 occupied by 10 gram of the gas at STP, 10 gram of the gas at STP, এরকম একটা ছোটখাটো অঙ্ক আর কি। 10 গ্রাম পেপার ডেনসিটি দেওয়া রয়েছে, তাহলে 10 গ্রামের কত হবে। পেপার ডেনসিটি থেকে মোলার মাস বের করে ফেলতে পারবি। এটা 11.2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নাম্বার অফ মোলস কত, এত মোল বের করে ফেললাম, কারণ 10 গ্রাম দেওয়া রয়েছে, 10 গ্রাম দিয়ে মোল বের করে ফেললাম। এক মোলে গ্যাস অকুপাই করে কত, 22.7। এসটিপি বলেছে, এই যে এসটিপি এখন 22.7, 0.5 মোল কত, 10 লিটার বাই করবে। ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছিল। তো অনেক অ্যাসাইনমেন্ট আছে, আমি সেগুলো দেবো, কিন্তু পড়াতে কয়েকটা দেখিয়ে দিলাম, যাতে করে পড়তে তুই এগুলো একটু মাথায় নিতে পারিস, নিলে কিন্তু সুবিধাই হবে। আচ্ছা, এসব করতে আমি চলে এলাম যে বিষয়টা, সেটা হচ্ছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন, যেখানে কিনা অনেকগুলো ল রয়েছে। এটা আর একটা পার্টে চলে এলাম, যে পার্টটা নিয়ে ডিটেলে আমি তোকে পরের সপ্তাহে পড়াবো, পরের ক্লাসে। কিন্তু আপাতত আমি তোকে কয়েকটা কথা আমি এখানে বলছি, এটার ইন্ট্রোডাক্টরি বা এই জায়গাটা থেকে আমি পরের দিনকার যেহেতু শুরু করব, তাই এখানে বেশ কিছু কথা বলা দরকার, কারণ এখন এতগুলো 5টা ল এইসব করতে পারবি না। বেসিক্যালি ব্যাপারটা কি এই ল এর, সেটা আমি বলি, এখান থেকে কোশ্চেন দেয়, এই ল এর ব্যাপারটা আমি তোকে বলছি। একেবারে তুই যদি এই 1797 এর সময় থেকে ধরিস, থেকে শুরু করে একদম 1888 এরকম সময় পর্যন্ত, এই টাইমটা কিন্তু খুবই ক্রুশিয়াল কেমিস্ট্রির ক্ষেত্রে। কেন না, ডাল্টন এই 1802-তে ডাল্টনের অ্যাটমিক থিওরি দিয়েছিলেন, আর ইলেকট্রন ডিসকভার হয়েছিল 1897-এ। ইলেকট্রন ডিসকভার বাই জে থমসন। এই টাইমের মধ্যে অনেকটা ফারাক আছে, প্রায় 100 বছরের কাছাকাছি ফারাক হয়ে যাচ্ছে এখানে। 1802 আর এখানে 95 ইয়ার্সের এখানে ডিফারেন্স থেকে যাচ্ছে। এখন এই ডিফারেন্সটা কিন্তু খুব বড় ডিফারেন্স। একটা জিনিস তুই বোঝার চেষ্টা কর, আমি লজ অফ কেমিক্যাল কম্বিনেশনের বেসিসটা তোকে বোঝানোর চেষ্টা করছি। লজ অফ কেমিক্যাল কম্বিনেশন অনেকেই পড়ে, কিন্তু তুই বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে এই লগুলোর প্রয়োজনীয়তাটা কেন। আজকে তুই দেখবি যে অনেকেই ভুলভাল বলে, অনেকেই বলে ডাল্টন যা বলেছে সব ভুল, ডাল্টনের কথা কেন পড়ে, বোঝেই না, ভালো করে বুঝতেই পারে না। ডাল্টনের কথাগুলো বুঝতেই অসুবিধা হয়েছে মানুষের। ডাল্টন সবকিছু ভুল বলেইনি। ডাল্টনের বলার বক্তব্যটা একরকম ছিল, লোকের আন্ডারস্ট্যান্ডিংটা অন্য পয়েন্ট অফ ভিউ থেকে হয়েছে। আমি তোকে বোঝাবো যে ডাল্টনের অনেক, ঠিক আছে, ভুল ছিল অনেক, যে সময় ডাল্টন বলেছে সেই সময় অনেক কিছু জিনিসই ডিসকভার হয়নি ওই পয়েন্ট অফ ভিউ থেকে, তখন ঠিক ছিল, কিন্তু সেটা কথা নয়। কথা হচ্ছে যে ডাল্টন যে কেমিক্যাল রিয়াকশনের কথা বলেছেন, যে অ্যাটম গুলোই রিয়াকশনে পার্টিসিপেট করে, সেটা আজও তো সত্যি। কারণ অ্যাটমের মধ্যে ইলেকট্রন পার্টিসিপেট করছে, কিন্তু ইলেকট্রন একটা অ্যাটম থেকে, একটা অ্যাটমকে, অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে, সেই অবস্থায় ইলেকট্রন পার্টিসিপেট করছে।
তো চিন্তা করে দেখ যে এরকম নয় যে অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে তবে রিয়াকশনে পার্টিসিপেট করছে। অ্যাটমকে ভাঙা যায় বলে সবাই লাফাচ্ছে যে ডাল্টন ভুল বলেছে, ডাল্টন ভুল বলেছে, অ্যাটমকে ভাঙা যায়। উনি জানতেন না অ্যাটমকে ভাঙা যায় না। ডাল্টনের মূল লক্ষ্যটা ছিল যে কেমিক্যাল রিয়াকশনে কে পার্টিসিপেট করে সেই পয়েন্ট অফ ভিউ থেকে টোটাল জিনিসটাকে ডিসকভার করা। তো যখন একটা কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করে সেখানে কিন্তু একটা অ্যাটমই পার্টিসিপেট করে, কখনো অ্যাটম থেকে নিউট্রন প্রোটন বেরিয়ে গিয়ে তারপরে কোনো রিয়াকশনে পার্টিসিপেট করে না। এই বেসিক জায়গাটা কিন্তু লোকেই বুঝতে পারেনি ডাল্টনের কথা। ডাল্টন অনেক হাই স্ট্যান্ডার্ডের ব্যাপার, সেই জন্য তুই যখন এমএসসি পড়তে যাবি তখনও ডাল্টনের ছবি আছে, সেখানে ডাল্টনের থিওরি আছে। অতই ভুল যদি হয়, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং যদি ভুল হয়, তাহলে কখনো সব সময় পড়তে থাকে কেউ, লোকে 6-7 থেকেই ডাল্টনের থিওরি পড়ে, আবার এমএসসি তে গিয়েও পড়ে। আসলে পড়ার দৃষ্টিভঙ্গিটা বদলে যায়, পড়ার আইডিয়াটা বদলে যায়, যে কে ভাবে পড়ছে সেই দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। তখন তুই ভাবতে শুরু করবি যে ডাল্টন কত ভালো কথা বলেছে, কত ভালো। ওই 1802 যে সময়কার কথা বলা হচ্ছে, সেই সময়ে ব্রিলিয়ান্ট পারফরমেন্স ডাল্টনের, ভাবাই যায় না যে পারফরমেন্স ডাল্টন দিয়েছে। সেই জন্য ডাল্টনের নাম আজও সব সময় সবাই করবে। যত কেমিস্ট্রিতে যাই, কেমিস্ট্রিতে যদি নাম করতে হয় 5 জন সায়েন্টিস্টে, তার মধ্যে কিন্তু ডাল্টনের নাম চলে আসবে। কিন্তু আমাদেরকে ছোটবেলায় এমন ভাবে স্যারেরা পড়াতেন যে ডাল্টন সব ভুল বলেছে, ডাল্টন কিছু জানে না, ডাল্টন সব ভুল বলেছে, এরকম করে আমাদেরকে মনের মধ্যে বোন ম্যারোতে ঢুকিয়ে দিত। আর বইগুলো এরকম করে লিখতো যে ডাল্টনের মডিফিকেশন, থিওরির মডিফিকেশন। কিন্তু বেসিক জায়গাটা বুঝতে হবে যে ডাল্টন কিন্তু অ্যাটম রিয়াকশন করে কেমিস্ট্রিতে, সেই রিয়াকশন কে করে? অ্যাটমটাই করে। অ্যাটম ভেঙে তার মধ্যে থেকে ইলেকট্রন প্রোটন নিউট্রন বেরিয়ে, অ্যাটম ছাড়া ইলেকট্রনের কোনো এক্সিস্টেন্স নেই। অ্যাটমের নিউক্লিয়াস ছেড়ে ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউক্লিয়াস ছেড়ে বেরিয়ে আসতে পারে না। ভুল কথা বলে লাভ নেই। অ্যাটমকে তুই ভেঙে আলাদা করে ইলেকট্রন রাখতে পারবি না, অ্যাটমকে তুই ভেঙে প্রোটন আলাদা করে, নিউট্রন আলাদা করে, কনসেপচুয়াল ডিফারেন্স। আরে তুই যদি তর্কের খাতিরে বলিস যে হ্যাঁ অ্যাটমের মধ্যে তো ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, আরে বাবা অ্যাটমের মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, ঠিক আছে, ইটস ওকে। আজকে তুই আমার কথাটা মন দিয়ে রাত্রিবেলা ঘুমাবার সময় ভাববি। এরকম কি কেউ ডাল্টনকে কি এরকম করে দেখাতে পারবে যে একটা অ্যাটম তাকে দেওয়া হয়েছে ভেঙে, একটা ইলেকট্রন আলাদা করে, একটা প্রোটন আলাদা করে, নিউট্রন, 3টে কাগজে করে, 3টে বাটি করে, 3টে জিনিস নিয়ে দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে আজ পর্যন্ত? চ্যালেঞ্জ। পারবে না, পারবে না। বাজে কথা বলে লাভ নেই, ডাল্টনের নামে উল্টোপাল্টা বাজে কথা বলে লাভ নেই। ডাল্টন অ্যাটম ইনডিভাইসেবল বলতে কনসেপশনে বোঝাতে চাইছে যে অ্যাটমকে ভেঙে তুমি পার্টগুলোকে আলাদা করতে পারবে না, অ্যাটমের মধ্যে এই পার্টগুলো থাকে, দ্যাটস ওকে। কিন্তু তুই আমাকে বল, আজকে তুই এত বড় হয়েছিস, তুই আমাকে বল তো যে এটা তুই বলতে পারবি কোনোদিন যে অ্যাটমের মধ্যে থেকে ভেঙে একটা বাটি করে ইলেকট্রন, একটা বাটি করে প্রোটন, একটা বাটি করে নিউট্রন, এরকম ভেঙে তুই দেখাতে পারবি ডাল্টনের সামনে? যদি দেখাস, এনি চ্যালেঞ্জ, পারবি না। ডাল্টন ভুল বলেনি, ডাল্টন ঠিকই বলেছে, বোঝেনি লোকে ভাবছে যে ইনডিভাইসেবল পার্ট অফ অ্যাটমকে ডিভাইড করে এগুলো পাওয়া যাবে না, কেউ কোনোদিন করতে পারবে না। অ্যাটমের নিউক্লিয়াসকে ভাঙা যায়, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন প্রোটন নিউট্রন, নিউক্লিয়াস থেকে প্রোটন নিউট্রনকে ভেঙে বের করা যায়? কোনোদিন যায়? আসলে এই যে ডাল্টনের যে কনসেপশন, সেই ডাল্টনের কনসেপশন কিন্তু অনেকই উন্নত মানের। কিন্তু প্রবলেম হচ্ছে যে ডাল্টন যখন এই কথাগুলো বলেছেন, ইলেকট্রন তার 95 ইয়ার্স বাদে ডিসকভার হয়েছে। তো আজকে তুই একটা জিনিস চিন্তা কর, কত ইম্পর্টেন্ট ব্যাপার, কত কনসেপচুয়াল ব্যাপার। তো ইলেকট্রন তখন ডিসকভার হয়নি, নিউট্রন তো ডিসকভারের প্রশ্নই উঠছে না, নিউট্রন তো 1932, তার তো 100 বছরের আরো পার করে। প্রোটন ডিসকভারও ওই ইলেকট্রন ডিসকভারের গায়ে গায়ে। তার মানে একটা অ্যাটমের শুধু কনসেপশন ছিল, কিন্তু তখন তো কম্পাউন্ড তৈরি হচ্ছে। কম্পাউন্ড তো লোকে ফিসলে ল্যাভয়েসিয়ার, এটা তো সব ওয়াটার, অক্সিজেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এসব তো তৈরি হচ্ছে। তো তাহলে কম্পাউন্ড গুলো তো তৈরি হচ্ছে, লোকে তো কম্পাউন্ড তৈরি করছে,
কিন্তু প্রবলেম হচ্ছে যে কম্পাউন্ড গুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা তো বলতে পারছে না কেউ। কি করে নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে বলতে পারছে না। কি করে বলবে? কি করে বলবে? রিয়াকশন তো করে ইলেকট্রন, আলটিমেটলি তো জানা গেল, কিন্তু তখন তো ইলেকট্রন ডিসকভার হয়নি। তাহলে কি করা যাবে? তাহলে কি করা যাবে উপায়? তো তখনকার সায়েন্টিস্টরা তারা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করেছিলেন। আমি তোকে বলবো সেই রুলস অ্যান্ড রেগুলেশন এমন কিছু ফালতু ব্যাপার নয়, তোকে কোনো ফালতু ব্যাপার পড়ানো হবে না। তখনকার দিনের সায়েন্টিস্টরা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বানিয়েছিলেন, যে রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে ওই সময়কার যে কম্পাউন্ড গুলো তৈরি হয়েছে তাদের সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হতো যে কিভাবে কম্পাউন্ড গুলো ফর্মেশন হয়েছে। তার মধ্যে ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ ডেফিনিট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, এরকম 4টে ল আছে। এবং গেলুস্যাক্সের ল এর সাথে, অ্যাভোগাড্রো ল এর সাথে আমি যোগ করে পড়িয়ে দেবো। 6টা ল এখানে করে পড়িয়ে দেবো আমি তোকে নেক্সট দিনে, এবং তার উপর নিউমেরিক্যাল প্রবলেমসও আমি তোকে বুঝিয়ে দেবো। সে কথা নয়, বেসিক ব্যাপারটা হচ্ছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন মানে এমন একটা সময়ের কথা বলা হচ্ছে যে সময়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোনো কিছু ডিসকভার হয়নি, কিন্তু ডাল্টনের এই যে অ্যাটমিক কনসেপ্ট সেটাই কিন্তু এত লয়ের ওপেনিংস, এত লয়ের আইডিয়া দিয়ে দিয়েছে। তখনকার লোকেরা 100 বছর ধরে কিভাবে কম্পাউন্ড তৈরি হচ্ছে সেসব লোকে জানতো, সেসব লোকে চিন্তা ভাবনা করতো, পড়াশোনা করতো, সব কিন্তু একজনের জন্য, ডাল্টনের জন্য। ফালতু কথা যারা বলে তারা বলে, আমি একেবারেই তাদের সাথে একমত নই যে ডাল্টন খুব বাজে কথা বলেছে। আমি তোকে আজকে বললাম যে কথাটা, তোকে যদি কেউ কোনোদিন বলে, তুই শুধু একটাই প্রশ্ন করবি যে ঠিক আছে অ্যাটমকে তো ভাঙা যায়, অ্যাটমকে তো ভাঙা যায়, ভালো কথা, অ্যাটমকে ভাঙা যায় না বলেছেন তো উনি, অ্যাটমকে ভাঙা যায়। কোনো জায়গায় কোথাও লেখা আছে কিনা দেখাতে বলবি যে অ্যাটমকে ভেঙে 3টে পার্টে আলাদা আলাদা করে দেওয়া গেছে, এরকম ধরনের করা গেছে। তা করে ভেঙে আলাদা আলাদা করে দেয়া না যদি যায় তাহলে কোথায় ভাঙা গেল? সিম্পল কোশ্চেন, যে ওর মধ্যে 3টে জিনিস আছে মানে ওকে ভাঙা যায়? আরে হোয়াট ইজ দিস? এভাবে তো বলে লাভ নেই। এটা তো জোর করে ওনাকে ছোট করার জন্য বলা হচ্ছে যে অ্যাটমকে ইনডিভাইসেবল পার্ট বলা হয়েছে, আর ওকে তাকে তার মধ্যে এই সব জিনিসগুলো থাকে। আরে বাবা, ইলেকট্রন ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত অ্যাটম থাকে। অ্যাটমের বাইরে ইলেকট্রনের কোনো এক্সিস্টেন্স নেই, অ্যাটমের মধ্যেই ঘোরে। আর প্রোটন, নিউট্রন ওটা নিউক্লিয়াসের মধ্যেই থাকে। নিউক্লিয়াস থেকে বেরিয়ে আলাদা করে তুমি বাটি করে তরকারি করে খেতে পারবে না, কোনোদিনই হবে না। ডাল্টনকে এসব বাজে কথা বলে লাভ নেই। যারা বলে তাদেরকে চুপ করতে বলবি, এবং চলবে না এসব কথাবার্তা। আর যখন তুই, আমি তোকে বলছি, তুই যখন এমএসসি পড়বি, যদি কেমিস্ট্রি নিয়ে কোনোদিন পড়াশোনা করিস, তাহলে সেখানে ডাল্টনের অ্যাটমিক থিওরি আবার করে তোকে পড়ানো হবে, এবং তুই ভাবলে অবাক হয়ে যাবি যে থিওরিটিক্যালি কত স্ট্রং কথাবার্তা ওর মধ্যে রয়েছে, যা কিনা এখনকার লেভেলেও তোকে পড়ানো যাবে না। অথচ অ্যাপারেন্টলি দেখে মনে হয় যে সব মিথ্যে কথা, সব ভুলভাল কথা বলেছে। যাকে এসব কথা নিয়ে আমি তোকে আরো আগামী দিনে অনেক কথাই আমি তোকে বলবো। আমি তোকে কেমিস্ট্রি থেকে সরে গিয়ে আমি কয়েকটা কথা বলি এই কারণেই যে আমরা আমাদের বইপত্র, আমাদের স্যারেরা সবাই মিলে কিছু কিছু জিনিস আমাদের মিসকনসেপশন দেয় যেগুলো কিনা উচিত না। এনিওয়ে, আজকে এই পর্যন্ত থাকলো। লজ অফ কেমিক্যাল কম্বিনেশন নিয়ে পরের দিনটা শুরু করবো। ভেরি ইন্টারেস্টিং। 5টা ল আছে, আমি নানান রকম ভালোভাবে রিপ্রেজেন্টেশন করে ছবি দিয়ে আমি তোকে দেখিয়ে দেবো যে কিভাবে 5টা লকে বোঝানো যায়। আমি 100% গ্যারেন্টি যে 5টা লয়ের তুই খুব ভালোভাবে বুঝে যাবি, কোনো অসুবিধা হবে না। আজকে যেভাবে অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস এবং গ্রাম অ্যাটমিক মাস আমি তোকে বুঝিয়ে দিয়েছি। তো আজকে পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট, সবাই ভালো থাকবেন। হোমওয়ার্কটা পিডিএফ আমি পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো, ওর মধ্যে থেকে যাবে। ভিডিওটা পাঠাতে একটু সময় লাগে, পিডিএফটা আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।